হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ফিজিক্স সেকেন্ড পার্টে 7টা অধ্যায় থেকে টোটাল তোমাকে মাত্র 30টা সিকিউ করাবো। এই 30টা সিকিউ থেকে ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তোমার যেই বডি হোক না কেন, এই 30টা সিকিউ থেকে ন্যূনতম 5 থেকে 6টা কমন পাবা। কিন্তু এখানে একটা শর্ত আছে, তোমাকে যেই ম্যাথ করাচ্ছে একদম হুবহু এইটা আসবে বিষয়টা এমন না। যেমন তাপগতিবিদ্যা থেকে তোমাকে আমি মাত্র 5টা সিকিউ করাবো। তোমার যেই বডি হোক না কেন, এই 5টা সিকিউ এর বাইরে প্রশ্ন হওয়া সম্ভব না। তবে একদম কি হুবহু প্রশ্ন হবে? একদম হুবহু প্রশ্ন হবে না, কিন্তু এই টাইপের হবে। তাপগতিবিদ্যাতে এই 5টা টাইপের বাইরে একটা সিকিউ তোমার নাই। তো এই 5টা টাইপ যদি ভালোভাবে বুঝে করে যাও, তাহলে ইনশাল্লাহ তুমি কমন পাবা। যদি মনে করো যে ভাই আমাকে 30টা সিকিউ করাই দেন যেখান থেকে একদম হুবহু আসবে, এটা সম্ভব না। তোমাকে আমি 300টা সিকিউ করাই দিলেও সেখান থেকে হুবহু আসবে না, কিন্তু টাইপ কমন আসবে। যে তোমাকে তাপগতিবিদ্যা থেকে 5টা টাইপ করাবো, এই 5টা টাইপের বাইরে আসা সম্ভব না। আবার তোমার ভাগ্য ভালো হইলে হুবহু যা করাচ্ছি সেইটা আসতে পারে। যেমন ফার্স্ট পার্টে তোমাদের মাত্র 20টা সিকিউ করাইছিলাম, সেই 20টা থেকে রাজশাহী বোর্ডে 8টা সিকিউ একদম হুবহু কমন আসছে। হুবহু মানে একদম হুবহু কমন আসছে। কোনো বোর্ডে 4টা আসছে, কোনো বোর্ডে 5টা আসছে, কোনো বোর্ডে 6টা, কিন্তু রাজশাহী বোর্ডে একদম হুবহু আসছে 8টা। তো এটা তোমার লাখের উপর ডিপেন্ড করতেছে। তোমার লাখ যদি ভালো হয়, দেখা যাচ্ছে যে 30টা করাইছি, কোনো বোর্ডে 30টা থেকে 8টা এসে গেছে, কোনো বোর্ডে 5টা এসে গেছে, কোনো বোর্ডে 6টা এসে গেছে। তবে ন্যূনতম 5 থেকে 6টা কোশ্চেন যেই বডি হোক না কেন এখান থেকে আসবে, এই সেম টাইপ থেকে আসবে। তো তোমাকে এখন আমি সিকিউ যেভাবে সলভ করাবো সেইভাবে বুঝে বুঝে সলভ করবা, তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় গিয়ে পারবা। আর যদি মনে করো গাইডের মতো জাস্ট এই ম্যাথ আছে, এই ম্যাথ এভাবে সলিউশন করতে হয়, সেটা যদি করো তাহলে তুমি কোনোদিনই কমন পাবা না। কারণ তোমার টাইপ বুঝতে হবে যে এই টাইপের ম্যাথ এইভাবে করতে হয়। প্রত্যেকটা টাইপ তুমি যদি বুঝে বুঝে কভার করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি কমন পাবাই, এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। তুমি যদি কোনোদিন তাপগতিবিদ্যা অধ্যায় নাও পড়ে থাকো, তারপরে তুমি ক্লাসটা কন্টিনিউ করতে পারো, ক্লাসটা তুমি বুঝবে। কারণ একদম জিরো থেকে যে টপিক্সের জন্য যা থিওরি প্রয়োজন সেটা তোমাকে আমি বোঝাই দিয়ে ক্লাস শুরু করবো। ওকে, তো চলো শুরু করি। আমরা একদম তাপগতিবিদ্যার প্রথম ম্যাথে দেখবো। দেখো কি বলতেছে প্রথম ম্যাথে। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটা সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। কেমন? পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করা হইলে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কাজ কম করতে হয়। বুঝছো প্রথম প্রশ্নে কি বলতেছে? যে আদর্শ তাপমাত্রা ও চাপে একটা সিলিন্ডারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। তো এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললো, তুমি যদি আয়তন দ্বিগুণ করো, তা আয়তন দ্বিগুণ করতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই কাজ হবে সেটা সমস্ত প্রক্রিয়ার চেয়ে কম করতে হবে। কেমন? দেখো প্রথম প্রশ্ন, অভ্যন্তরীণ শক্তি কি চেনা চেনা লাগে? এগুলো তোমাদের ক এবং খ এর আমার যে ক্লাসটাতে আছে ওইটাতে করাই দিছি। তো ক এবং খ তোমাকে আমি আর দেখাই দিব না, ক এবং খ এর যে ক্লাসটা আছে ওইটা করবা, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। দেখো গ নম্বর প্রশ্নে কি বলতেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া কি, এই ম্যাথ করার আগে আমাদের এটা জানতে হবে। যারা ভিডিও দেখতেছো, 9টা বোর্ডের মধ্যে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে, এটা তুমি 100% শিওর থাকতে পারো। কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে, এটা খুবই কমন একটা প্রশ্ন, বারবার এখান থেকে বোর্ডের প্রশ্ন হয়। এই অধ্যায়ে টপিকসে মাত্র 2টা, রুদ্ধতাপীয় সমষ্ণ এবং আরেকটা প্রক্রিয়া আছে যেটা আমাদের কি কান্নচক্র। এই দুটা ভালোভাবে বুঝলেই হয়। এগুলো বোঝার আগে আমাদের আগে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া বুঝতে হবে। কেমন? দেখো তো আমরা শিখছি না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, বলো তো মনে আছে? তোমাদের এমসিকিউ প্লাস আমি এটা করাই দিছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাহিরে যাইতেও পারে না, সিস্টেমে তাপ ভিতরে আসতেও পারে না, সেই প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কি স্থির থাকে বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের স্থির থাকে তাপ। কেমন? রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে তাপ। এবং তোমাদের এইটাও বলে দিচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়া কি বলতো? সমষ্ণ প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। নাম শুনেই বুঝতেছি যে কি বলতো? সম উষ্ণ মানে কি? তাপমাত্রা স্থির। কি স্থির? সমষ্ণ প্রক্রিয়ায় ভালোভাবে মনে রাখবা টি স্থির। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির? তাপ স্থির। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির বলতো? তাপ স্থির। তো আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকলে আমাদের কি সূত্র হয় বলতো? আমরা আদর্শ গ্যাসে পড়ে আসছি যে P1 V1 = P2 V2। এটা আমাদের কিসের সূত্র? এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকলে P1 V1 = P2 V2 হয়, আমরা জানি। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য 3টা সূত্র আছে। 3টা সূত্র খুব ভালো করে তোমার জানতে হবে। আরেকটা বিষয় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমনে বুঝবা? যদি বলা হয় হঠাৎ করে কোনো কিছু কি হচ্ছে, হঠাৎ করে মানে বুঝবা সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া মানে যেটা ধীর গতিতে হয়, স্লো, সেটা সমষ্ণ প্রক্রিয়া। যেই প্রক্রিয়াটা হঠাৎ করে সংঘটিত হয় সেটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কেমন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার 3টা সূত্র আছে, এই 3টা সূত্র আমাদের জানতে হবে। সূত্রগুলো কি ভালোভাবে মনোযোগ দিবা। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি
P1V1 গামা ইকুয়াল টু P2V2 কি বলতো গামা, P1V1 গামা ইকুয়াল টু P2V2 গামা। দ্বিতীয় সূত্র আমাদের কি T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। প্রথম সূত্র P1V1 গামা ইকুয়াল টু P2V2 গামা, T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। বুঝছো? দেখো তৃতীয় সূত্র যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আমাদের মনে থাকে না, আমরা গুলাই ফেলি যে T1P1 গামা মাইনাস 1 নাকি P1T1 1 মাইনাস গামা বাই গামা, এটা আমাদের অধিকাংশ গুলাই ফেলি। তো এটা আমি কিভাবে মনে রাখতাম যে কি পাটালি গুড় 1 কেজি কম। বুঝছো? তার মানে P1T1 গামা ডিভাইড বাই গামা মাইনাস 1। দেখো ইকুয়াল টু কি, ইকুয়াল টু এই যে পাটালি এই যে গুড় 1 কেজি কম। বুঝছো? আশা করি মনে থাকবে। P1T1 ইকুয়াল টু P2T2 গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা, এটা আমাদের 3 নম্বর সূত্র। এটা আমরা ভুলে যাই, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এটা আমাদের মনে থাকে না যে T1P1 গামা ডিভাইড বাই গামা মাইনাস 1 নাকি 1 মাইনাস গামা হবে। তো এইটা তুমি কিভাবে মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখতাম। তো এইভাবে চাইলে তোমরা মনে রাখতে পারো যে কি পাটালি গুড় 1 কেজি কম, পাটালি গুড় 1 কেজি কম। বুঝছো? পাটালি গুড় 1 কেজি কম। ওকে, এবং আমরা জানি গামার মান কি হয় বলতো, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কি, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.67, তাই না? এবং আমাদের কি বলতো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কার, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.40 এবং আমাদের ত্রি বা বহু পারমাণবিক কি বলতো, বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.33। ক্লিয়ার? আমি মনে রাখতাম এভাবে দ্বিপারমাণবিক, দ্বি মানে কি 2, এই জন্য 1.2 কে দ্বিগুণ করো কত হবে 4, এই জন্য 1.40। বহু পারমাণবিক মানে কত বলতো 3 ও বহু পারমাণবিক, তাই না? হ্যাঁ, এটাকে মনে রাখতাম 3 1.33, এই জন্য ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র কি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র দেখো W ইকুয়াল টু NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এটা কোন প্রক্রিয়ায় কাজ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র। W ইকুয়াল টু NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। ক্লিয়ার? এবার আমাদের সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র কি, এটা আমাদের জানতে হবে। এই দুটো খুবই বেশি গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে এটা আসবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করতে হবে বা সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ বের করতে হবে। কেমন? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র W ইকুয়াল টু NR গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এবার সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় করবা, সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্র W ইকুয়াল টু NRT লন V2 বাই V1। কি বলতো W ইকুয়াল টু NRT লন V2 বাই V1, তাই না? এটা আমাদের সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ। তো এখান থেকে দেখো আমরা আরেকটা বিষয় জানি, সমষ্টিয় প্রক্রিয়ার সূত্র কি P1V1 ইকুয়াল টু P2V2। তো তুমি এই জায়গা থেকে তুমি V2 বাই V1 সমান কি লিখতে পারবা বলতো, V2 বাই V1 সমান তুমি কি লিখতে পারবা P1 বাই P2, তাই না? অর্থাৎ সমষ্টিয় প্রক্রিয়ায় আমরা V2 বাই V1 এর জায়গায় চাইলে কি লিখতে পারবো, চাইলে আমরা W ইকুয়াল টু NRT লন P1 বাই P2 লিখতে পারবো। অনেকে এটা বুঝতে চায় না, যে জাস্ট মনে করে সমষ্টিয় প্রক্রিয়ায় কাজ W ইকুয়াল টু NRT লন V2 বাই V1। তো V2 বাই V1 সমান চাইলে তো আমরা P1 বাই P2 লিখতে পারি। এই যা বললাম এটা খুব ভালোভাবে মনে রাখবা, এটা তোমার জন্য ফরজে আইন তাপগতিবিদ্যা করার জন্য। তাহলে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিভাবে হয়, হঠাৎ করে সংঘটিত হয়। সমষ্টিয় প্রক্রিয়া কেমনে হয়, ধীর গতিতে হয়। সমষ্টিয় প্রক্রিয়া মানে কি তাপমাত্রা স্থির, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি তাপ স্থির। তো তাপ স্থির মানে কি বলতো ডিকিউ, ডিকিউ এর পরিমাণ কত, 0। ডিকিউ আমাদের গৃহীত বা বর্জিত তাপ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর পরিমাণ 0 হয় এবং সমষ্টিয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির হওয়ার জন্য কার পরিমাণ 0 বলতো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমাদের 0, এটা আমরা জানি, তাই না? এরপরে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার 3টা সূত্র, P1V1 গামা ইকুয়াল টু P2V2 গামা, T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1, আর এটা কি পাটালি গুড় 1 কেজি কম, P1T1 গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা। আমাদের গামার মান জানতে হবে, এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.40, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ W ইকুয়াল টু NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। সমষ্টি প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W ইকুয়াল টু NRT লন V2 বাই V1। চাইলে V2 বাই V1 এর জায়গায় আমরা কি বসাইতে পারবো, V2 বাই V1 এর জায়গায় চাইলে আমরা P1 বাই P2 বসাইতে পারবো। বুঝছো? আশা করি তোমরা এটা সবাই বুঝছো। এবং আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে সমআয়তন প্রক্রিয়া কি বলতো, সমআয়তন। সমআয়তন মানে কি বলতো, কি স্থির, আয়তন স্থির। সমআয়তন মানে কি আয়তন স্থির। দেখো কাজ W সমান আমরা কি লিখতে পারি বলতো, P ডেল V। P ডেল V কাজ নির্ণয় সূত্র এটা, তাই না? তো সমআয়তন প্রক্রিয়ায় কি, সমআয়তন প্রক্রিয়ায় V এর মান 0, তাই না? সমআয়তন প্রক্রিয়া মানে কি V স্থির, V স্থির হলে কাজ কি,
শূন্য। সমায়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য। আরেকটা বিষয় এখান থেকে আমাদের জানলেই শেষ, সেটা কি সমচাপীয়। সমচাপীয় মানে কি বলতো, কি স্থির, সমচাপীয় মানে চাপ স্থির। তো সমচাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = P del V। কি বলতো, W = P del V। সমচাপ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = P del V। সমচাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = P del V। তো P del V আমরা জানি PV সমান কি লিখতে পারি, nRT লিখতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা P del V সমান চাইলে nR del T লিখতে পারবো। কি সমচাপ প্রক্রিয়ায় কাজ W = P del V। P del V সমান চাইলে আমরা nR del T লিখতে পারবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে চলো এবার আমরা ম্যাথ সলভিং এ যাব। যেই ম্যাথটা দেখতেছিলাম, দেখো প্রথম প্রশ্নে কি বলতেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটার চূড়ান্ত চাপ কত নির্ণয় করো। প্রশ্নে বলতেছে কি আদর্শ তাপমাত্রা ও চাপ। আদর্শ তাপমাত্রা এবং চাপ কত বলো তো? আদর্শ তাপমাত্রা কত, যে T1 আদর্শ তাপমাত্রা কত, 273 কেলভিন। আদর্শ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এবং আমাকে কি বলে দিছে, চাপ। আদর্শ চাপ P1 সমান কত বলতো? আমরা জানি 1.013 গুণন 10⁵। এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। প্রশ্নে দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে। তোমাকে আদর্শ তাপ ও চাপ বলতে, তার মানে বুঝতে হবে T1 এত P1 এত। ক্লিয়ার? এবং প্রশ্নে কি বলতেছে দেখো, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন তুমি কি করবা, দ্বিগুণ করবা। তো আগের আয়তন ধরে নাও V1 সমান V। এখন নতুন আয়তন তুমি কি করছো, V2 সমান আগের আয়তনের দ্বিগুণ করছো, তার মানে V2 সমান কি হবে বলতো, 2V। বুঝছো? প্রশ্নে T1 P1 এর মান দেওয়া আছে, V1 সমান V, V2 সমান 2V। এবার তোমাকে বলতেছে P2 সমান হোয়াট, P2 সমান হোয়াট। তো তুমি দেখো P1 জানো, V1 জানো, V2 জানো, P2 সমান হোয়াট, কোন সূত্রে ইউজ করবা? অবশ্যই তুমি এই সূত্রে ইউজ করবা, যে কি বলতো, P1 V1 গামা = P2 V2 কি বলতো, গামা, তাই না? P1 V1 গামা = P2 V2 গামা। তুমি এই সূত্রে ইউজ করবা। দেখো সবকিছুর মান দেওয়া আছে, জাস্ট বসাই দিতে হবে। তুমি আবার বলবা যে ভাই গামার মান তো দেওয়া নাই। গামার মান দেওয়া নাই তো কি হয়েছে, বলে দিচ্ছে এই গ্যাসটা কি, দেখো তো কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস কি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি বহু পারমাণবিক গ্যাস, তাই না? CO2 কয়টা আছে, 3টা পরমাণু আছে। তার মানে কি কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক গ্যাস। বহু পারমাণবিক গ্যাস হইলে তার গামার মান কত, তার গামার মান 1.33। বুঝছো? প্রশ্নে P1 V1 V2 এবং গামার মান দেওয়া আছে, P2 বের করতে বলতেছে। আমরা কোন সূত্রে ইউজ করব, P1 V1 গামা = P2 V2। কারণ প্রক্রিয়াটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র 3টা, P1 V1 গামা, আরটা কি ছিল T1 V1 গামা -1, আরটা T1 P1 গামা / 1 - গামা, অর্থাৎ PV TV এবং PT। এই তিনটার মধ্যে আমাদের সূত্র আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। জাস্ট এবার কার মান বের করবা তুমি, এবার P2 এর মান বের করবা। তাহলে P2 সমান কি লিখবা বলো তো? P2 সমান তুমি লিখতে পারবা, দেখো P1 × V1 / V2 টু দা পাওয়ার গামা। বুঝছো কি করছি? P2 এর মান প্রয়োজন, তাহলে V2 কে এই পাশে পার করে দাও, তাহলে কি হবে V1 গামা / V2। তো V1 দেখো কি হবে, V1 গামা / V2 গামা। তো দুইটার উপরে কি পাওয়ার সেম না, এই জন্য আমি V1 / V2 পাওয়ার একত্রে গামা দিয়ে দিছি। কেমন? এবার জাস্ট মান বসাই দিব। মান বসাইলেই ম্যাথ শেষ। P1 এর মান কত বলতো? P1 মানে কি চাপ। তো চাপ আমাদের কত, 1.013 গুণন 10⁵। এটা কি পাস্কেল বা নিউটন মিটার স্কয়ার। ইনটু V1 এর মান কত বলো, V1 এর মান V, V2 এর মান কত 2V, পাওয়ার কত, পাওয়ার গামার মান কত 1.33। দেখো তাহলে কি করবা, তুমি VV উপরের নিচে VV কাটো। এবার জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি সঠিক অ্যান্সার পেয়ে যাবে। 1.013 গুণন 10⁵ কত বলবো তো 5 ইনটু 1/2 টু দা পাওয়ার 1.3। ক্যালকুলেশন করলে দেখবা তোমার আসতেছে কত, 41140.58 পাস্কেল। বুঝছো? পিটুর পরিমাণ কত পাইছি, 41,140.58 পাস্কেল। ক্লিয়ার? বুঝছো কি? আশা করি সবাই বুঝছো। প্রশ্নে বলতেছে দেখো আরেকবার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। গ্যাসের আদি আয়তন বলতেছে V, এরপর তুমি চূড়ান্ত আয়তন কি করছো, দ্বিগুণ করছো, তার মানে 2V। গ্যাসের আদি চাপ দেওয়া আছে 1.013 গুণ 10⁵ পাস্কেল। বলতেছে P2 সমান হোয়াট। আমরা জানি P1 V1 গামা = P2 V2 গামা। তাহলে P2 সমান লিখতে পারবো কি বলতো, P1 × V1 / V2 টু দা পাওয়ার গামা। V1 এর মান V, V2 এর মান 2V, গামার পাওয়ার 1/3 বসাই দাও, শেষ। পরের মান দেখো কি বলতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা। দেখো শিক্ষক কি বলছে, যে শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন তুমি যদি দ্বিগুণ করতে চাও তাহলে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। যে শিক্ষক বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি যদি আয়তনকে দ্বিগুণ করতে চাও তাহলে তোমার সমস্ত প্রক্রিয়ার চেয়ে কম কাজ করতে হবে।
তার মানে টিচার বলতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ সমষ্টি প্রক্রিয়ার চেয়ে কম করতে হবে। তো এইটা আমরা এখন বের করে দেখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কত আমাদের এবং সমষ্টি প্রক্রিয়ায় কাজ কত। যদি দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কম, তার মানে শিক্ষকের মন্তব্য সঠিক। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, আমরা সমষ্টি প্রক্রিয়ায় কাজ কত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কত বের করব। তো প্রথমে সমষ্টি প্রক্রিয়ায় কাজ বের করি। কি প্রক্রিয়ায় বলতো? সমষ্টি প্রক্রিয়া। সমষ্টি প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র কি আমরা শিখছি না? W = nRT ln V2 by V1। W = nRT ln V2 by V1। দেখো প্রশ্নে সবকিছুর মান দেওয়া আছে। n এর মান কত? এই যে বলে দিয়েছে 1 মোল। তো n এর মান বসাই দাও 1, n এর মান বসাই দাও 1 ইনটু r এর মান কত? আর আমরা জানি গ্যাস ধ্রুবক 8.314 ইনটু তাপমাত্রা। প্রশ্নে বলে দিয়েছে কি তাপমাত্রা? দেখো তো, আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা মানে কত? 273 কেলভিন। আদর্শ তাপমাত্রা মানে কত? 273 কেলভিন। অর্থাৎ তাপমাত্রা T দেওয়া আছে আমাদের 273 কেলভিন। এবং V2 by V1, V2 by V1 সমান কত বলো? আমরা কি দেখতেছি যে আয়তন V1 সমান যদি V হয়, প্রশ্নে বলতেছে আয়তন তোমার কি করতে হবে? দ্বিগুণ, অর্থাৎ V2 সমান 2V করতে হবে। ওকে, এখানে মান বসাই দাও। V2 সমান 2V, V1 সমান V। ক্লিয়ার? VV কাটো। এবার জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবা তুমি অ্যান্সার পাচ্ছ যে 1573.25। বুঝছো? সমষ্টি প্রক্রিয়ায় কাজ তুমি এটা পাবা। সমষ্টি প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = nRT ln V2 by V1। n এর মান 1, r এর মান জানি, t এর মান বলতেছে কি আমাদের আদর্শ তাপমাত্রা মানে 273 কেলভিন ইনটু ln V2 by V1। V2 এর মান 2V, V1 এর মান V। বুঝছো? এবার আমরা কি করব? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করব। এবার আমরা কি করব? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কত সেটা বের করব। তো করো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র আমরা কি জানি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = কি nR Γ-1 ইনটু কি বলতো? T1 - T2। এটা আমাদের কি ছিল? এটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র ছিল। W = nR Γ-1 ইনটু T1 - T2। এবার মান বসাই দাও। n এর মান কত বলো? n এর মান 1, r এর মান কত? 8.314, r এর মান 8.314। গামার মান কত? দেখতেছি আমরা বহু পারমাণবিক গ্যাস মানে গামার মান 1.33 -1 ইনটু T1 - T2। প্রথম তাপমাত্রা T1 দেওয়া আছে কত বলতো? T1 দেওয়া আছে আমাদের 273 কেলভিন। T2 পরিমাণ কত আমরা জানি? শেষ তাপমাত্রা কত আমরা জানি না? তার মানে এখান থেকে আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করতে চাই, তাহলে T1 এর মানও জানতে হবে, T2 এর মানও জানতে হবে। জাস্ট আমরা T1 সমান কত এটা জানি, কত? 273 কেলভিন। কিন্তু T2 = হোয়াট? T2 সমান কত? এটা কি আমরা জানি? T2 সমান কত বলতো? আমরা কি জানি? জানি না। তো জানি না তো কি হয়েছে? আমরা কি বের করতে পারবো না? নিশ্চয়ই পারবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমাদের তিনটা সূত্র আছে, একটা PV গামা আর একটা কি TV Γ-1। অর্থাৎ এখানে আমরা এই সূত্র ইউজ করব, T1 V1 Γ-1 = T2 V2 Γ-1। আমার কার মান প্রয়োজন? T2 এর মান প্রয়োজন। তাহলে এখান থেকে T2 বের করবা। T2 সমান কি হবে? T1 দেখো V1 by V2 কি পাওয়ার Γ-1। ক্লিয়ার? এবার জাস্ট মান বসাই দাও। T1 এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 273 দেওয়া আছে ইনটু V1 এর মান কত? V2, আর V2 এর মান কত? 2V টু দ্য পাওয়ার গামার মান কত বলো তো? গামার মান 1.3 - 1। VV মোকাবিলা করলে দেখো এখান থেকে অ্যান্সার কত পাবা তুমি? এখান থেকে করলে তুমি অ্যান্সার পাবা যে 217.18 কেলভিন। বুঝছো? আমাদের চূড়ান্ত তাপমাত্রা কত সেটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? যে আমাদের T1 V1 Γ-1 = T2 V2 Γ-1। এটা আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। প্রশ্নে T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া নেই। এই সূত্র থেকে T2 এর মান বের করলাম। T2 এর মান এখন তুমি কোথায় বসাই দিবা? এখানে বসাই দিবা। কত? 217.18 কেলভিন, তাই না? এবার জাস্ট ক্যালকুলেটরে বসাই দাও, ক্যালকুলেটর তোমার সঠিক অ্যান্সার দিয়ে দিবে। এখানে বসাই দিবা, দিয়ে দেখবা অ্যান্সার পাচ্ছ তুমি 1406। কত অ্যান্সার পাবা? 1406। কেমন? এটা কোন প্রক্রিয়ায় কাজ বলো তো? এটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। এটা আমাদের কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজকে W2 ধরলাম, সমষ্টি প্রক্রিয়ায় কাজকে আমরা W1 ধরলাম। সমষ্টি প্রক্রিয়ায় কাজ পাইছি 1573, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ পাইছি কত? 1406। তার মানে কাজ কোথায় কম বলো তো? কাজ আমরা দেখতেছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পরিমাণ কার চেয়ে কম? W1 এর চেয়ে কম। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ আমাদের সমষ্টি প্রক্রিয়ায় কাজের চেয়ে কম। তো শিক্ষক তো সেইটাই বলতেছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ সমষ্টি প্রক্রিয়ার চেয়ে কি হবে? কম হবে। তার মানে শিক্ষকের মন্তব্য কি ছিল? যথার্থ ছিল। মন্তব্য কি ছিল বলতো? কি লিখবা? যে যথার্থ মন্তব্য। কি মন্তব্য? যথার্থ মন্তব্য। বুঝছো নাকি বোঝো নাই? বলো আরেকবার বলতেছি। দেখো একজন শিক্ষক বলতেছে যে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনকে যদি দ্বিগুণ করো তাহলে যে পরিমাণে কাজ হবে তার সমষ্টি প্রক্রিয়ার চেয়ে কম। এখন ঘ নম্বর প্রশ্নে বলতেছে যে শিক্ষকের মন্তব্য সঠিক কিনা, অর্থাৎ সমষ্টি প্রক্রিয়ায় কাজ কত
এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কত এটা আমাদের বের করতে হবে। তো দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = nRT ln V2/V1, সবকিছুর মান জানি বসাই দিছি, গিয়ে দেখতেছি আমরা কাজের পরিমাণ পাচ্ছি 1573। এবার আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ প্রয়োজন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = nR / Γ-1 * T1 - T2, তাই না? n এর পরিমাণ, r এর পরিমাণ, গামার পরিমাণ দেওয়া আছে, T1 এর পরিমাণ দেওয়া আছে 273 এবং T2 এর পরিমাণ দেওয়া আছে না, দেওয়া নাই। তাহলে T2 বের করবো কোন সূত্র দ্বারা? T1 V1 Γ-1 = T2 V2 Γ-1, এই সূত্র দ্বারা বের করবা, করলে आंसर পাবা 1406। এই ম্যাথটা যেটা করালাম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথ তোমাদের কোনো না কোনো বোর্ডে 100% শিওর থাকবে আসবে। আমি যেবার পরীক্ষা দেই রাজশাহী বোর্ড 2022, সেইবার এই প্রশ্নটা আসছিল এবং আমি কি করছিলাম, এই প্রশ্নটা ভুল করছিলাম। কি ভুল করছিলাম? এখানে বলে দিছে নাকি আদর্শ তাপমাত্রা, তো আদর্শ তাপমাত্রাকে আমি কেন জানি 298 কেলভিন ধরে নিছি, জানি না এটা কেন করছি, 298 কেলভিন ধরে নিছি। আদর্শ তাপমাত্রাকে আমি 298 কেলভিন ধরে নিছি, নিয়ে সুন্দর করে ম্যাথ করছি। করার পরে দেখতেছি কি রে, টিচারের মন্তব্য তো আমার ক্ষেত্রে সঠিক হয় না, টিচারের মন্তব্য আমার ক্ষেত্রে সঠিক হয় না, কিন্তু আমি সেটা পরীক্ষায় বুঝতে পারি নাই। হল থেকে বের হওয়ার পরে তারপরে ফ্রেন্ডদের থেকে শুনি কারোর সঙ্গে আমার অ্যান্সার মিলতেছে না। তো আমি তো একদম 100% শিওর, একদম ইজি ম্যাথ, এটা আমার কিভাবে ভুল হবে? ক্যালকুলেশন আমি 2-3 বার চেক করছি, কিন্তু T1 এর মান যে আমি 298 ধরছি সেটা আর বুঝতে পারি নাই। কিন্তু তারপরেও আমার একদম প্রসেস সব পুরো ম্যাথ একদম সব একদম এরকম সব ঠিক আছে, তাপমাত্রাটা আমি 273 এর জায়গায় 298 ধরছি। তো একদম বড় সড়ো একটা মিস্টেক এই এসএসসির পরীক্ষার মতো এইটা। তো এগুলো নিয়ে একটু সাবধান থাকবে যাতে সিলি মিস্টেকগুলো না হয়, কেমন? তারপরে এখানে 4 এর মধ্যে টিচার 2 বা 3 আমাকে দিছিল, খুব সম্ভবত 3ই দিছিল, কেমন? কিন্তু আমার প্রসেস সব ঠিক আছে, সব একদম সব ঠিক আছে, জাস্ট ওই একটা জিনিস ভুল করছে। তো পরীক্ষায় তোমার যদি কোনো ম্যাথ না পারো বা অ্যান্সার যদি না মিলে, খুব চিন্তা করার প্রয়োজন নাই। 4 এর মধ্যে তোমার যদি প্রসেস ঠিক থাকে, সবকিছু একদম হুবহু করছো, কোনো জায়গায় কোনো ক্যালকুলেশনে তোমার অ্যান্সার মিলে নেই, তো 4 এর মধ্যে টিচার তোমাকে 3 দিবে, বুঝছো? তো চলো এবার আমরা পরের সেকেন্ড সৃজনশীল দেখবো। এই প্রশ্নে কি বলতেছে দেখো, দুইটা কার্নো ইঞ্জিন উৎসের তাপমাত্রা যথাক্রমে 327 এবং 227, বলতেছে ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2 এবং 1:3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু 2 মোল দ্বিপারমাণবিক গ্যাস। কি বলতেছে? দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস বলছে মানে কি বলতো? গামার মান কত? গামার মান 1.40। দ্বিপারমাণবিক গ্যাস মানে কি? গামার মান 1.40। বুঝছো কিছু? প্রশ্নে বলতেছে দুইটা কার্নো ইঞ্জিন দেওয়া আছে যাদের কি উৎসের তাপমাত্রা, দুইটারই উৎসের তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ দুইটারই কি দেওয়া আছে? উৎস মানে কি? T1। দুইটা ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে। এবার বলতেছে ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত। প্রথম ইঞ্জিনের জন্য সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2, দ্বিতীয় ইঞ্জিনের জন্য 1:3। এবার আমাদের ক খ তোমরা দেখবা। গ নাম্বার প্রশ্ন কি বলতেছে দেখো, উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্টি প্রসারণে কৃত কাজ নির্ণয় করো। বুঝছো কি বলতেছে? গ নাম্বার প্রশ্নে বলতেছে উদ্দীপকে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্টি প্রসারণে কৃত কাজ নির্ণয় করতে বলতেছে। তো সমষ্টি প্রসারণে কৃত কাজ নির্ণয় সূত্র কি বলতো? আমরা জানি সমষ্টি প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র দেখো, সমষ্টি প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = nRT ln V2/V1। W = nRT ln V2/V1, এটা আমাদের কি সমষ্টি প্রক্রিয়ায় কাজ, তাই না? তো n এর মান দেখো তো কত বলে দিছে, এই যে 2 মোল। n এর মান কত? 2 মোল। আর এর মান কত? 8.314 ইনটু তাপমাত্রা। তাপমাত্রা আমাদের কত বলে দিছে দেখো তো, প্রথম ইঞ্জিন, তাই না? প্রথম ইঞ্জিনের তাপমাত্রা কত? 327 ডিগ্রি সেলসিয়াস। এবার তাপমাত্রা দেওয়া আছে কত? 327, অর্থাৎ টি এর পরিমাণ দেওয়া আছে 327। 327 কে কেলভিন বানাইতে চাইলে কি করতে হবে? 273 যোগ করতে হবে, তাহলে কত পাবা? 600 কেলভিন। ওকে, তাহলে এবার টি এর মান কত? 600 কেলভিন ইনটু লন V2/V1 = হোয়াট, এটা আমাদের জানতে হবে। V2/V1 = হোয়াট, এটা আমাদের জানতে হবে। তো এটা তুমি কি লিখবা? এখানে দেওয়া আছে 1:2 দেওয়া আছে, সংকোচন এবং প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:2। তুমি এখানে 1:2 বসাই দিবা নাকি কি উল্টাই দিবা 2:1 লিখবা? কেমনে বুঝবা? অনেকে এইখানে V2/V1 এর মান আন্দাজে বসাই দাও। V2/V1 এর মান আন্দাজে বসাই দিলে কিন্তু হবে না। তাহলে V2/V1 বসানোর জন্য কি করতে হবে? একটু ভালোভাবে মনোযোগ দাও। এটা P বনাম V এর আমাদের কার্ণ চক্রটা আমরা দেখাবো, কেমন? কার্ণ চক্রে কি হয়? প্রথমে সমষ্ণ কি বলতো? প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তাই না? তারপরে আমাদের কি হয়? সমষ্ণ সংকোচন, তারপরে কি হয়? আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। ক্লিয়ার? তো এইটা মনে করো A B C D। তো A থেকে B আমাদের কি বলতো? A থেকে B এটা আমাদের কি সমষ্ণ প্রক্রিয়া। A থেকে B কি আমাদের সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তো A থেকে B পথে আমাদের কি তাপমাত্রা চেঞ্জ হবে? হবে না, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাই তাপমাত্রা চেঞ্জ হবে না। তো ধরে নাও A বিন্দুতে তোমার আয়তন P1 V1 এবং
তাপমাত্রা T1। তাহলে বি বিন্দুতে তুমি যখন আসবা, তখন তোমার আয়তন P2 V2 এবং তাপমাত্রা কি T2 হবে? হবে না, কারণ এ থেকে বি এই প্রক্রিয়াটা কি সমষ্ণ প্রক্রিয়া, মানে তাপমাত্রা স্থির। অর্থাৎ এ থেকে বিতে আসলে তোমার তাপমাত্রা সেই আগের মতোই T1 থেকে যাবে। বুঝছো, এখানে তাপমাত্রা স্থির, এই অংশ জুড়ে আমাদের তাপমাত্রা চেঞ্জ হবে না। পরের বি থেকে সি প্রক্রিয়াটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটা কি বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, কিন্তু তাপমাত্রা তো স্থির থাকে, এমন তো কোথাও কেউ তোমাকে বলে নাই। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার তাপমাত্রাও চেঞ্জ হবে। তো বি থেকে সিতে যদি তুমি আসো, তাহলে আয়তন তোমার হয়ে যাবে P3 V3 এবং কি হবে বলতো? তাপমাত্রা হয়ে যাবে T1 থেকে T2। বুঝছো, এটা রুদ্ধতাপীয় প্রসারণে আমাদের তাপমাত্রা চেঞ্জ হবে। দেন এই প্রক্রিয়াটা আবার কি বলতো? এটা আমাদের কি? এটাও সমষ্ণ। এটা আমাদের কি? এটা আমাদের সমষ্ণ সংকোচন। এটা কি? সমষ্ণ সংকোচন মানে তাহলে কি হবে বলতো? সমষ্ণ সংকোচন আমাদের তাপমাত্রা কি চেঞ্জ হবে? হবে না। অর্থাৎ সি বিন্দুতে যদি তাপমাত্রা টি থাকে, এই যে ডিতেও আসলো, এই অংশ জুড়ে সম্পূর্ণ অংশে তাপমাত্রা T2ই থাকবে। সি থেকে ডি প্রক্রিয়াটা সমষ্ণ সংকোচন। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না। সি বিন্দুতে তাপমাত্রা T2 হইলে আমাদের ডি বিন্দুতেও তাপমাত্রা কি হবে? T2ই থাকবে। অর্থাৎ এই অংশটাতে আমাদের তাপমাত্রা ডি বিন্দুতে আসলে তাহলে আমাদের আয়তন কি বলতো? P4 V4 এবং আয়তন আমাদের তাপমাত্রা কি থাকবে? তাপমাত্রা T2ই থাকবে। এখানেও T2, এখানেও T2, তাপমাত্রা চেঞ্জ হবে না। আবার তুমি যখন ডি থেকে এতে যাবা, এই প্রক্রিয়াটা কি? রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি তাপমাত্রা চেঞ্জ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা P4 T2 থেকে এইখানে এসে T1 হয়ে যাবে। তাপমাত্রা কি হবে? T1 হয়ে যাবে। আবার বুঝছো? দেখো আরেকবার, এ থেকে বিতে আসছি, তার মানে এ থেকে বিতে কি তাপমাত্রাটা স্থির, কারণ আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তাই এই অংশ জুড়ে এখানে তাপমাত্রা T1, এখানেও তাপমাত্রা T1। আবার বি থেকে সি প্রক্রিয়াটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির, কিন্তু তাপমাত্রা কি স্থির না। তার মানে বি থেকে সিতে যখন আসবা, তাপমাত্রা T1 থেকে T2 হয়ে যাবে। আবার সি থেকে ডিতে যখন আসবা, তখন প্রক্রিয়াটা কি বলতো? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না। এই জন্য সিতে তাপমাত্রা T2 হলেও ডিতে তাপমাত্রাও T2। আবার ডি থেকে এতে যখন যাবা, তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসবে। কেমন? তো এইখান থেকে বিষয়টা এটা না, এটা আমরা জানি। এখান থেকে আমরা কি করব? যে আমাদের আয়তনের অনুপাত বের করব। কি বের করব? আয়তন না, তাহলে আমাদের আয়তন কোনটা নির্দেশ করবে? এ বিন্দুর আয়তন কোনটা? এই যে এইটা। এ বিন্দুর আয়তন কোনটা? এইটা। এটা আমাদের কি? V1। ক্লিয়ার? তারপর এইটা কি কোন বিন্দুর আয়তন বলতো? এই যে এটা কোন বিন্দু আমাদের? V4। তার মানে এটা এই বিন্দুটা আমাদের কি নির্দেশ করবে? V4। ক্লিয়ার? এবং বি বিন্দুর আয়তন কোনটা? বি বিন্দুর আয়তন কত? V2। তার মানে কি বি বিন্দুর আয়তন কোনটা? এই যে x অক্ষ বরাবর যেটা, সেটা। অর্থাৎ বি বিন্দুর আয়তন আমাদের এই যে V2 নির্দেশ করবে। বুঝলা? এই বিন্দুর আয়তন কি? V1। V1 মানে কোনটা? x অক্ষ বরাবর যেটা। এই বিন্দুর লম্ব বরাবর নিচে যে বিন্দু, সেটা V1। বি বিন্দুর আয়তন কি? V2। তাহলে বি বিন্দুর আয়তন V2 হইলে x অক্ষ বরাবর যেটা, সেই বিন্দুটা হবে V2। এবং আমাদের সি বিন্দু, দেখো তো সি বিন্দুর জন্য আয়তন আমাদের কি ছিল? V3। তাহলে সি বিন্দুর আয়তনকে আমরা কি দ্বারা নির্দেশ করব? এই নিচে V3 দ্বারা নির্দেশ করব। বুঝছো না? আমাদের এ বিন্দুর আয়তন V1, বি বিন্দুর আয়তন এটা V2, সি বিন্দুর আয়তন এখানে V3, ডি বিন্দুর আয়তন এখানে V4। দেখো তাহলে আমরা কি করব? আয়তনের অনুপাত বের করব। আমরা যখন এ থেকে বিতে যাব, মানে সমষ্ণ প্রসারণে এ থেকে যদি বিতে যায়, আয়তনের অনুপাত কি হবে? কেমনে বের করব? মনে রাখবা যে কি? ছোট আয়তন ডিভাইডেড বাই বড় আয়তন। কি? ছোট বাই বড়। মনে রাখবা, ছোট বাই বড়। তো দেখো তো, এ থেকে যখন বিতে যাচ্ছ, এতে তোমার আয়তন কত ছিল? V1। আবার বিতে যখন গেছো, আয়তন কত হয়ে গেছে? V2। তো আমাকে বলো, V1 বড় নাকি V2 বড়? এক্স অক্ষের যত পজিটিভ দিকে যাবা, তত আমাদের কি হবে? মান বাড়তে থাকবে। অর্থাৎ ছোট V1 V2 বড়। তাইলে আমরা লিখতে পারবো এ থেকে বিতে V1 বাই V2। এ থেকে বিতে কি হবে? আমাদের V1 বাই V2 হবে। বুঝছো? এ থেকে বিতে V1 বাই V2 হবে। সেম ভাবে তুমি যখন বি থেকে সিতে আসবা, বি থেকে যখন সিতে আসবা, বিতে আয়তন কি ছিল? V2। সিতে যখন আসছো, আয়তন কি হয়ে গেছে? V3। এবার আমাকে বলো, V2 বড় না V3 বড়? নিশ্চয় V2 ছোট, V3 বড়। তো আমরা কি জানি? ছোট বাই বড়, আয়তনের অনুপাত ছোট বাই বড়। অর্থাৎ বি থেকে সিতে আসলে আমাদের কি হবে? ছোট বাই বড়, ছোটকে V2 বাই V3। এবার তুমি সি থেকে যখন ডিতে আসবা, সির আয়তন কি? V3, ডির আয়তন কি? V4। এবার আমাকে তুমি বলো যে V3 বলো না V4 বড়? বলো তো। অবশ্যই V3 বড়, কারণ V3 ডানে আছে। আমরা কি জানি? ছোট বাই বড়। অর্থাৎ আমাদের হবে V4 বাই V3। কি হবে? V4 বাই V3। কেমন? এবার তুমি যদি ডি থেকে এতে আসো, ডি থেকে যদি এতে আসো, তাহলে কি হবে? ডি থেকে এতে আসলে দেখো, ডি বিন্দুর আয়তন কোনটা? V4। এ বিন্দুর আয়তন কোনটা? এইটা। তো এ বিন্দুর আয়তন কি নির্দেশ করতেছে? V1। তো তুমি কি করবা? ছোট মাইনাস বড়। ছোট মানে কত? V1। বড় কত? V4। V1 বাই V4। তাহলে বুঝছো না? প্রত্যেকটা চক্রে, প্রত্যেকটা প্রক্রিয়া আমাদের সংকোচন এবং প্রসারণের অনুপাত কি কেমনে বের করতে হয়? প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য আমরা বের করব ছোট আয়তন বাই বড় আয়তন। এ থেকে বিতে সংকোচন এবং প্রসারণের অনুপাত কি হবে? ছোট বাই বড়।
বি থেকে সিতে সংকোচন এবং প্রসারণ অনুপাত ছোট বাই বড় মানে V2/V3। তারপর সি থেকে ডিতে এই ধাপে কি হবে বলতো V4/V3। আবার ডি থেকে এতে কি আমাদের V4/V1। ক্লিয়ার? তো এইটা সমান আমরা কি লিখতে পারবো? প্রশ্নে দেওয়া আছে, দেখো আমাদের প্রথম প্রক্রিয়ায় আমাদের সংকোচন এবং প্রসারণের অনুপাত কত দেওয়া আছে? 1:2। কত দেওয়া আছে? 1/2। বুঝছো? তার মানে সংকোচন এবং প্রসারণের অনুপাত আমাদের প্রথম প্রক্রিয়ার জন্য এটা দেওয়া আছে। এবার আমাদের কার মান প্রয়োজন? তুমি V1/V2 সমান চাইলে 1/2 লিখতে পারবা, তুমি V2/V3 চাইলেও সমান 1/2 লিখতে পারবা, আবার তুমি V4/V3 সমানও চাইলে 1/2 লিখতে পারবা। ক্লিয়ার? বুঝছো কি বলতো? তাহলে আমাদের প্রশ্নে কার মান প্রয়োজন? দেখো আমার প্রশ্নে কি V2/V1 প্রয়োজন। তো V1/V2 সমান যদি 1/2 হয় তাহলে V2/V1 সমান কত হবে বলো? 2/1। V2/V1 সমান কত হবে? 2/1। তো এখানে V2/V1 এর জায়গায় বসাই দাও 2/1। এবার কি করবা? জাস্ট ক্যালকুলেশন করবা, করলেই কাজের পরিমাণ পেয়ে যাবে। বুঝছো নাকি বোঝো না আমাকে বলো? আমাকে বলতেছে দেখো উদ্দীপকের প্রথম ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় সূত্র W=nRT ln V2/V1। তোমার এখানে V2 এবং V1 প্রয়োজন। প্রশ্নে বলতেছে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2। তো সংকোচন এবং প্রসারণ মানে কি বোঝায়? V1/V2 নাকি V2/V1? এটা কেমনে বুঝবা? এটা বোঝার জন্য কি করবা? কার্ণচক্রটা একটু দাগাই নিবা ভাই। এই ধরনের ম্যাথ আসলে কার্ণচক্র দাগাবা, না তোমার ভুল যাইতে পারে, নাহলে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে দাগাতে কয় মিনিট লাগবে তোমার? নিজে দিয়ে একবার প্র্যাকটিস করবা, 10 সেকেন্ডের মধ্যেই পারবা। প্রত্যেকটা ধাপের জন্য সংকোচন এবং প্রসারণের অনুপাত বের করব। প্রথম ধাপে এ থেকে বি, সূত্র কি? ছোট আয়তন বাই বড় আয়তন। ছোট আয়তন কোনটা? এ থেকে বিতে ছোট আয়তন কোনটা? V1। বড় আয়তন কোনটা? V2। তাই V1/V2। দ্বিতীয় ক্ষেত্রে বি থেকে সিতে গেলে প্রথমে আয়তন ছিল V2, পরে হয়ে গেছে V3। V2 এবং V3 এর মধ্যে ছোটকে V2 ছোট, তাই আমরা জানি ছোট বাই বড় V2/V3। সেম ভাবে 3 নম্বর এবং 4 নম্বর প্রক্রিয়ার জন্য এটা আমাদের হয়েছে, অর্থাৎ V1/V2, V2/V3, V4/V3, V1/V4 সমান আমরা 1/2 লিখতে পারবো। আমার প্রশ্নের জন্য আমার যেটা প্রয়োজন সেটা ইউজ করবো। প্রশ্নে আমরা দেখতেছি V2/V1 প্রয়োজন, তাহলে আমরা V1/V2 সমান 1/2 লিখছি। এখান থেকে V2/V1 দেখতেছি, তাহলে কত হবে? 2। আমরা যদি দেখতাম এখানে আমাদের কোনো প্রয়োজনে V2/V3 প্রয়োজন হইতো, তাহলে V2/V3 সমান 1/2 লিখতাম। বুঝছো? আশা করি তোমরা এটা ক্লিয়ার, তোমাদের এটা ক্লিয়ার করতে পারছি। দেখো পরের প্রশ্নে কি বলতেছে? উদ্দীপকের কার্নো ইঞ্জিনের মধ্যে কোনটা বেশি কর্মক্ষম হবে? দুইটা কার্নো ইঞ্জিন দেওয়া আছে, তার মধ্যে কোনটা বেশি কর্মক্ষম কেমনে বুঝবা? যার কর্মদক্ষতা বেশি সেটা আমাদের কি বেশি কর্মক্ষম। তোমাদের কর্মদক্ষতা নির্ণয় সূত্র কি? দেখো এটা সমান আমরা লিখতে পারি 1 - Q2/Q1 = 1 - T2/T1 ইন্টু 100%। কেমন? তাহলে আমাদের কর্মদক্ষতা নির্ণয় সূত্র কি? 1 - Q2/Q1 = 1 - T2/T1। এটা কার জন্য প্রযোজ্য? এটা আমাদের কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এটা কার্নো ইঞ্জিন মানে আদর্শ ইঞ্জিনের জন্য এই সূত্রটা প্রযোজ্য। কেমন? আর যদি বলা হয় যে কোনো তাপীয় ইঞ্জিন বলে আমরা এটা ইকুয়াল টু এই সূত্র ইউজ করব 1 - Q2/Q1। তোমাকে যদি বলা হয় যে কোনো তাপীয় ইঞ্জিন, মনে রাখবে এটা কার জন্য প্রযোজ্য? এটা তাপীয় ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এটা কার জন্য প্রযোজ্য? তাপীয় ইঞ্জিনের জন্য প্রযোজ্য। কেবল এটা তাপীয় ইঞ্জিনের জন্য তুমি 1 - T2/T1 ইউজ করতে পারবে না, অর্থাৎ 1 - Q2/Q1 অথবা 1 - T2/T1 এই সূত্রটা তুমি তখনই প্রযোজ্য হবে যখন ইঞ্জিনটা আমাদের কার্নো ইঞ্জিন হবে। কার্নো ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন হইলেই কেবল এই সূত্রটা প্রযোজ্য, নাইলে ওই সূত্র প্রযোজ্য হবে না। বুঝছো? তাহলে এই সূত্রটা আমাদের সবার জন্য প্রযোজ্য, কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য, এমনি স্বাভাবিক ইঞ্জিনের জন্য প্রযোজ্য। এটা মনে রাখবে, এটা অনেকেই কিন্তু ভুল করে যে তোমার যদি বলা হয় তাপীয় ইঞ্জিন বা যে কোনো ইঞ্জিন, তাহলে কোনটা ইউজ করবা? নিচের সূত্র ইউজ করবা। দেখো তাহলে প্রশ্ন বলতেছে কোনটা বেশি কর্মক্ষম। তাহলে কোনটা বেশি কর্মক্ষম আমরা বের করি। দেখো আমরা প্রথম ইঞ্জিনের জন্য, কার জন্য? প্রথম ইঞ্জিনের জন্য আমরা কি বের করব? প্রথম ইঞ্জিনের জন্য এটা বের করব। এটা সমান আমরা দেখতেছি কি বলতো 1 - T2/T1 ইন্টু 100%, তাই না? এটা আমাদের সূত্র। দেখো প্রশ্নের প্রথম ইঞ্জিনের কি বলতেছে? প্রথম দুইটা ইঞ্জিন দেওয়া আছে। কেমন? তো দুইটা ইঞ্জিনের মধ্যে দুইটা ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎস মানে কি? T1, তাপ উৎস মানে কি? T1। তাই না? দুটা ইঞ্জিনের জন্য তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে, একটা 327 আর একটা কত? 227। তো প্রথম ইঞ্জিনের জন্য আমরা ধরে নেই তাপ উৎসের তাপমাত্রা কত? যে T1 সমান দেওয়া আছে আমাদের কত? 327। প্রথম ইঞ্জিনের জন্য T1 সমান 327। তাহলে T1 327 হইলে এর সঙ্গে 273 যোগ করলে কত হবে? 327 এর সঙ্গে 273 যোগ করলে কত হবে? 600 কেলভিন, তাই না? এটা আমাদের প্রথম ইঞ্জিনের তাপমাত্রা দেওয়া আছে T1। তো দেখো তো এখান থেকে আমরা যদি কর্মদক্ষতা বের করতে চাই তাহলে T1 এর মান দেওয়া আছে 600। T2 এর মানকে আমরা জানি, জানি না। তাহলে T2 এর মান আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। T2 এর মানকে আমরা বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। দেখো আমাদের বলে দিচ্ছে প্রথম ইঞ্জিনের সংকোচন এবং প্রসারণের অনুপাত কত? 1/2। তো প্রথম ইঞ্জিনের সংকোচন এবং প্রসারণ কি ছিল? V1/V2, অর্থাৎ V1/V2 সমান আমরা লিখতে পারবো 1/2। কি লিখতে পারবো? V1/V2 সমান তুমি লিখতে পারবা 1/2। ওকে, V1/V2 সমান লিখতে পারবা 1/2। তাহলে তোমার এখান থেকে কার মান প্রয়োজন বলো তো? এখান থেকে তোমার T2 এর মান প্রয়োজন। তো T2 এর মান বের করতে তুমি কোন সূত্র ইউজ করবে আমাকে বলো? T2 এর মান বের করতে তুমি কোন সূত্র ইউজ করবা? T2 এর মান তোমার বের করতে হবে হোয়াট
কোন সূত্র ইউজ করবা দেখো, এই যে এটা T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু কি বলতো T2V2 গামা মাইনাস 1, T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। এই সূত্র আমরা ইউজ করব। এখান থেকে আমরা কার মান বের করব? T2 এর মান বের করব। তাহলে T2 সমান কি হবে বলতো? T2 সমান আমরা লিখতে পারবো দেখো যে V1/V2 গামা মাইনাস 1 ইনটু T1, তাই না? তো সূত্র বসাই দিচ্ছি, কিচ্ছু না। দেখো এরপরে জাস্ট কি করবা, এরপরে জাস্ট মান বসাই দিবা। তো মান বসাই দাও V1/V2, এই যে দেখতেছি V1/V2 কত 1/2, অর্থাৎ 1/2 গামার মান কত কি বলে দিচ্ছে গ্যাসটা কি বলতো দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক গ্যাসের গামার মান কত 1.40 মাইনাস 1 ইনটু দেখো আমাদের তাপমাত্রা T1 তাপমাত্রা কত 600 কেলভিন। বসাই দিবা, দিয়ে দেখবা অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসবে দেখবা 454.71 কেলভিন। বুঝছো T1 এর মান পেয়ে গেছে 454। তো T1 এর মান এখানে জাস্ট বসাই দাও 454.51 কেলভিন। দিয়ে এখানে কি করবা, এবার আবার ক্যালকুলেটরে বসাই দিবা কত 1 মাইনাস 454 ডিভাইডেড বাই 600 ইনটু 100। দেখবা অ্যান্সার আসতেছে 24.21%। এটা কি প্রথম ইঞ্জিনের জন্য আমরা কর্মদক্ষতা পাইছি। এটা কোন ইঞ্জিনের জন্য? প্রথম ইঞ্জিনের জন্য। এবার দ্বিতীয় ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা কত আমরা সেটা বের করতে চাচ্ছি। দ্বিতীয় ইঞ্জিনের জন্য দেখো আমাদের কর্মদক্ষতা বের করবো এখন। ওকে, তো দ্বিতীয় ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা বের করতে চাচ্ছি। দ্বিতীয় ইঞ্জিনের দেখো অনুপাত দেওয়া আছে কত 1/3, অর্থাৎ দ্বিতীয় ইঞ্জিনের জন্য আমাদের দ্বিতীয় ইঞ্জিনের জন্য V1/V3 অনুপাত কত? V1/V2 অনুপাত দেওয়া আছে 1/3। এটা কার বলতো? এটা আমাদের দ্বিতীয় ইঞ্জিনের জন্য প্রযোজ্য, তাই না? এবার দ্বিতীয় ইঞ্জিনের যদি আমরা কি করতে চাই, দেখো দ্বিতীয় ইঞ্জিনের তাপমাত্রা দেওয়া আছে, কার পরিমাণ T1 এর পরিমাণ দেওয়া আছে কত 227। T1 দেওয়া আছে 227 এর সঙ্গে তুমি যদি 73 যোগ করো, 273 যোগ করো তাহলে কি পাবা? কেলভিন পাবা। তো এটা করলে কত হবে বলতো 500 কেলভিন, তাই না? এটা করলে আমাদের কত হবে 500 কেলভিন। তাহলে তুমি T1 এর পরিমাণ কত পাইলা 500 কেলভিন। এবার তুমি কি করবা, দ্বিতীয় ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা বের করবা। কার মান? ইটার মান। ইটা সমান তুমি কি জানো 1 মাইনাস T2/T1 ইনটু কত 100%, তাই না? এটা কোন ইঞ্জিনের জন্য? দ্বিতীয় ইঞ্জিনের জন্য আমরা বের করতেছি। তাহলে কি করবা, জাস্ট মান বসাই দাও 1 মাইনাস T2 এর মান আমরা জানি না, T1 এর মান কত জানি 500 কেলভিন। T1 এর পরিমাণ জানি 500 কেলভিন, T2 এর পরিমাণ জানি না। T2 কি করবা, বের করবা কোন ওয়েতে, এই যে সেম ওয়েতে T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। আমরা যদি সেম সূত্র ইউজ করি তাহলে T2 সমান কি পাবো? T2 সমান পাবো কি দেখো আমাদের V1/V2 গামা মাইনাস 1 ইনটু কি বলতো এটা আমাদের T1। তাহলে জাস্ট এখানে মান বসাই দাও। এবার V1/V2 এর মান কত 1/3 ইনটু গামার মান কত 1.40 মাইনাস 1 ইনটু T1 কত 500 কেলভিন। বসাই দাও, দিলে সঠিক অ্যান্সার পেয়ে যাবা। এইখানে ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবা তুমি পাচ্ছ তাপমাত্রা 322 কেলভিন। কত পাবা 322 কেলভিন। তো T2 এর মান তুমি কি বসাই দিবা, এখানে 322 বসাই দাও। T2 এর মান 322 বসাই দিলে কি পাবা বলো তো কর্মদক্ষতা পাবা, তাই না? হ্যাঁ, তাহলে এবার দেখো কত হয় আমাদের ইনটু আমাদের 100%, তাহলে আমাদের কত 35%। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা দেখতেছি 35%। প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত আমাদের 24.21%। তাহলে আমাকে বলো কোনটা বেশি কার্যক্ষম হবে? নিশ্চয়ই দ্বিতীয় ইঞ্জিন। বুঝছো নাকি বোঝো নাই বলো? দুটা ইঞ্জিন দেওয়া আছে। প্রথম ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 327, দ্বিতীয় ইঞ্জিনের 227। প্রথম ইঞ্জিনের আমাদের সংকোচন এবং প্রসারণের অনুপাত 1/2, দ্বিতীয় ইঞ্জিনের 1/3। এবার বলতেছে কোন ইঞ্জিনটা বেশি কর্মক্ষম। কেমনে বুঝবা কোনটা বেশি কর্মক্ষম? যার কর্মদক্ষতা বেশি সেটা বেশি কর্মক্ষম। তো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে চাচ্ছি। আমরা কি জানি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইনটু 100%। প্রথম ইঞ্জিনের T1 এর মান দেওয়া আছে 327 মানে 600 কেলভিন। তো T1 এর মান বসাই দিলাম 600, অর্থাৎ T2 এর মান প্রয়োজন। T2 এর মান দেওয়া আছে, দেওয়া নাই তো কি হয়েছে বের করে নিব কোন সূত্র দ্বারা? T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। এই সূত্র দ্বারা T2 এর পরিমাণ বের করলাম। করে দেখতেছি 554 আসতেছে, 554 বসাই দাও, দিলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা 24% পেয়ে গেছো। এবার দ্বিতীয় ইঞ্জিনের জন্য সেম প্রসেস আমরা করছি। দ্বিতীয় ইঞ্জিনের জাস্ট V1/V2 অনুপাত 1/3। দ্বিতীয় ইঞ্জিনের T1 এর পরিমাণ 500 কেলভিন। তাহলে আমরা ওই সূত্র দ্বারাই যে T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1, ওই সূত্র দ্বারা T2 এর পরিমাণ বের করছি, করে জাস্ট কর্মদক্ষতা নির্ণয় সূত্রটি ব্যবহার করছি। করে দেখতেছি কর্মদক্ষতা 35%, এখানে কত পার্সেন্ট 24%। তাহলে কোনটা বেশি আমাদের বলতো কর্মক্ষম? নিশ্চয়ই দ্বিতীয় ইঞ্জিন বেশি কর্মক্ষম, তাই না? হ্যাঁ। তো এই ম্যাথটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম টাইপের যেটা ম্যাথ করাইছি ওইটা আসবে না এইটা আসবে, এই দুটাই আসে সাধারণত। কার্ণচক্রের ম্যাথ আসবে তাহলে ওই ম্যাথটা আসবে, কেমন? তো কার্ণচক্রের যদি ম্যাথ আসে তাহলে একটু কার্ণচক্রটা দাগাই নিবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ভুল যাওয়ার সম্ভাবনা কমে যাবে তোমার। দেখো পরের ম্যাথ, এটা কি? এটা একটা অফার ম্যাথ, কেমন? এটা আমরা করাইছি সেম ম্যাথ আগের ম্যাথই। কি বলতেছে? কার্ণ ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1/6, এতে কার্যনির্বাহী বস্তু হিসেবে 3 মোল দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। গামার মান দেওয়া আছে 1.4। কিছু বুঝছো? এখানে কি সংকোচন এবং প্রসারণ অনুপাত দেওয়া আছে, তার মানে কি হবে
আমাদের কি হবে বলতো v1/v2। v1/v2 সমান কত লিখতে পারবো আমরা 1/6 লিখতে পারবো, তাই না? হ্যাঁ, প্রশ্নে বলতেছে কার্যনির্বাহী বস্তু এ থেকে বিতে আনতে কৃত কাজ কত। এ থেকে বিতে মানে দেখো এরকম তোমার একটা কার্ণচক্র দেওয়া আছে, এটা একটা কার্ণচক্র দেওয়া আছে, কেমন এরকম একটা কার্ণচক্র দেওয়া আছে তোমার। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো বলতেছে এ থেকে বিতে আনতে, এ থেকে বিতে আনতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। এ থেকে বি মানে কি সমষ্ণ প্রসারণ, তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় করতে বলতেছে। সমষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র কি বলতো, W = nRT ln কি v2/v1। W = nRT ln v2/v1। দেখো তো সবকিছুর মান আমাদের দেওয়া আছে। n এর মান কত কি বলছে 3 মোল। n এর মান কত 3 মোল, আর এর মান 8.314 ইনটু তাপমাত্রা কত দেওয়া আছে আমার দেখো তো। দেখো এখানে আমাদের তাপমাত্রা T1 সমান দেওয়া আছে 227, কি দেওয়া আছে 227 কেলভিন। কেমন এ থেকে বিতে যাচ্ছে তাপমাত্রা দেওয়া আছে 227 কেলভিন। তাহলে কাজ নির্ণয় করতে হবে, তাই না? তুমি কি করবা জাস্ট মান বসাই দিবে। এন এর মান কত দেওয়া আছে দেখো 3 দেওয়া আছে, আর এর মান আমরা জানি 8.314। এবং প্রশ্নে আমাদের দেখো তো টির পরিমাণ কত দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস। তো 227 ডিগ্রি সেলসিয়াস মানে কত বলো তো, 227 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন 500 কেলভিন। এটার মান 500 ইনটু লন কি বলো তো লন v2। v2 মানে কি আমাদের v2/v1। আমরা কি জানি v1/v2 সমান 1/6। তাহলে v2/v1 সমান কত হবে 6, বসাই দিবা শেষ। বুঝছো এটা কার্ণচক্র দেওয়া আছে যেখানে T1 এর তাপমাত্রা দেওয়া আছে 227। এ থেকে বি প্রক্রিয়াটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র W = nRT ln v2/v1। n এর পরিমাণ জানি, r এর পরিমাণ জানি, t এর পরিমাণ জানি, ln v2/v1 জানতে হবে। আমরা এখান থেকে দেখতেছি সংকোচন এবং প্রসারণ বলতেছে 1/6, মানে v1/v2 সমান 1/6। তাহলে v2/v1 কত হবে 6, বসাই দিবা শেষ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো। তাহলে দেখো এবার পরেরটা বলতেছে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। মানে এই ইঞ্জিনের কর্মদক্ষতা আমাদের 55% এর চেয়ে বেশি হওয়া সম্ভব কিনা সেটা নির্ণয় করতে হবে। কেমনে করবা, এটা সমান তুমি জানো 1 - T2/T1, তাই না, ইনটু 100%। তো প্রশ্নে আমাদের T1 এর পরিমাণ কত দেওয়া আছে 500 কেলভিন। 227 মানে কত 500 কেলভিন। প্রশ্নে কিন্তু দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস। আগের মাঠে দেখো এই যে T1 এর পরিমাণ দেওয়া আছে 227, তাহলে কত এটা আমাদের হলো 500 কেলভিন। এবং আমরা জানি যে v1/v2 সমান কত 1/6। আমার এবার কার মান প্রয়োজন, আমার T2 এর মান প্রয়োজন। তাহলে T2 = কত, হোয়াট, আগের মতো সেম ম্যাথ যে T1 v1 Γ-1 = T2 v2 Γ-1। দেখো এখান থেকে কার মান প্রয়োজন, T2 এর মান প্রয়োজন। T2 সমান তুমি কি লিখতে পারবা, T2 সমান লিখতে পারবা তুমি দেখো T2 সমান লিখতে পারবা যে v1/v2 টু দ্য পাওয়ার Γ-1 ইনটু T1, তাই না? এবার দেখো v1/v2 এর অনুপাত কত জানি আমরা 1/6 ইনটু গামার মান কি বলতেছে গ্যাসটা কি দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক মানে 1.4 - 1 ইনটু T1 কত 500। ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবে অ্যান্সার পাচ্ছ তুমি 244। কত পাবা 244। তো এই 244টা কোথায় বসাই দিবা, এখানে বসাই দিবা শেষ। তাহলে দেখো 1 - T2 এর পরিমাণ কত বের করছি আমরা 244 ডিভাইডেড বাই T1 এর পরিমাণ কত আমাদের দেওয়া আছে দেখো তো 500 কেলভিন ইনটু কত পার্সেন্ট 100%। ক্যালকুলেটরে বসাই দাও। কর্মদক্ষতা দেখবা আসতেছে কত পার্সেন্ট 51.16%। কর্মদক্ষতা কত পার্সেন্ট 51.16%। প্রশ্নে কি বলতেছে 55% অপেক্ষা বেশি হওয়া কি সম্ভব না। আমরা দেখতেছি কর্মদক্ষতা 51% আসতেছে, তো এটা 55% কি হওয়া সম্ভব না, তাই আমাদের এটা হবে সঠিক অ্যান্সার যে 55% হওয়া সম্ভব না। দেখো সেম কার্ণচক্রের জন্য এই ম্যাথটাই বেশি গুরুত্বপূর্ণ। এইটাই একদম খুব ভালোভাবে বুঝবা যে প্রথম ম্যাথে আমাকে বলবে, প্রথম ম্যাথে আমাকে এরকম বের করতে হবে যে কাজ নির্ণয় করতে বলবে। এ থেকে বিতে কাজ সমষ্টি প্রক্রিয়া করছি, প্রশ্ন তোমাকে বি থেকে সি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়ও কাজ নির্ণয় করতে বলতে পারে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ নির্ণয় করতে বললে পারবা না, W = nR / Γ-1 ইনটু T1 - T2, তাই না? তো ওই সূত্র দ্বারাই আমরা করবো। আর পরে তোমার ম্যাথে বলবে যে কর্মদক্ষতা বের করো, কোনো না কোনো বোর্ডে এই ম্যাথটা আসবে। দেখো পরের ম্যাথ কি বলতেছে, উপরের লেখচিত্রে n = 1 মোল গ্যাসের P বনাম V লেখের চক্রীয় প্রক্রিয়া দেখানো হয়েছে। বি বিন্দুতে উৎস হইতে 200 জুল তাপ গৃহীত করা হয়। একটা তাপ চক্র দেওয়া আছে, কেমন একটা চক্র দেওয়া আছে। তুমি এ থেকে বিতে যাবা, তারপর তুমি সি থেকে বিতে যাইতে পারবা, আবার সি থেকে এতে যাইতে পারবা। ক্লিয়ার? একটা চক্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন আমাদের বলতেছে সি থেকে এ এবং এর বিপথে মোট কাজ কত বের করতে হবে। কোথায় কাজ, মানে এই যে এই চক্রের সি থেকে এ অংশটুকু তোমার কাজ, সি থেকে এ বরাবর কাজ কত, এবং বলতেছে এ থেকে বি বরাবর কাজের পরিমাণ কত বের করো। কেমনে করবা, এটা কিসের গ্রাফ, পি বনাম ভি এর গ্রাফ। পি বনাম ভি এর গ্রাফ থেকে আমরা ক্ষেত্রফল বের করলে যেই কাজটা পাই সেটা আমাদের কি বলতো কৃত কাজ। পি বনাম ভি এর গ্রাফ থেকে আমরা যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কি পাই, কাজ পাই। তুমি পি বনাম ভি এর গ্রাফ থেকে যদি এই যে এবি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তার মানে এই ক্ষেত্রে টোটাল কাজ পাবা।
এই চক্রের টোটাল কাজ এই ত্রিভুজের ক্ষেত্রফল হইলেই টোটাল আমরা কাজ পাবো। কেমন? ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল মানে চক্রের কাজ, টোটাল চক্রের কাজ। কিন্তু তোমাকে যদি ভিন্ন ভিন্ন করে বলে যে সি থেকে এতে কাজ কত বা এ থেকে বিতে কাজ কত, ভিন্ন ভিন্ন করে বললে তোমার কি করতে হবে, যেই রেখা দ্বারা তুমি কাজ নির্ণয় করতে চাচ্ছ ওই রেখা মানে ভি অক্ষের সাথে ওই রেখা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করবে সেটা হবে আমার কাজ। মনে করো তোমার সি থেকে এ তে কাজ করতে এটা বের করবা, তাহলে সি থেকে এ তুমি বলো তো এক্স অক্ষের উপর কি পরিমাণে ক্ষেত্রফল তৈরি করবে, এই যে এই পরিমাণে। অর্থাৎ সি থেকে এ দ্বারা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে এইটুকুর ক্ষেত্রফল আমাদের হবে কাজ। আমরা যদি এসি রেখা দ্বারা কাজ নির্ণয় করতে চাই তাহলে দেখতে হবে এসি রেখা এক্স অক্ষের সাথে কি ক্ষেত্র তৈরি করতেছে, যেই ক্ষেত্র তৈরি করবে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি রেখা দ্বারা কাজ। বুঝছো? আবার তোমাকে যদি বলা হয় যে বিসি রেখা দ্বারা কাজ বের করো, তাহলে তোমার দেখতে হবে বিসি রেখা এক্স অক্ষের সঙ্গে কি পরিমাণে ক্ষেত্রফল তৈরি করতেছে। এটা কেমনে বুঝবা? তোমার দেখো এটা বোঝার সহজ একটা ওয়ে হচ্ছে, তুমি যেই রেখার দ্বারা কাজ করবা সেই রেখার উপর তুমি লম্বভাবে লাইন ধরবা। এই রেখার উপর তুমি যদি লম্বভাবে লাইট ধরো তাহলে বলো তো ছায়া কোন অংশ জুড়ে পড়বে? দেখো তুমি বিসির উপর রেখার উপর যদি লাইট ধরো লম্ব হবে তাহলে এই সম্পূর্ণ অংশ জুড়ে কি পড়বে? ছায়া পড়বে, তাই না? তার মানে এসি রেখা দ্বারা কাজ বের করতে বললে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলে হবে এসি রেখা দ্বারা কাজ। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এবার আমরা কোন রেখা দ্বারা কাজ করব? সি এ রেখা দ্বারা কাজ। কোন রেখা দ্বারা? সি এ দ্বারা কাজ। দেখো তো সি থেকে এতে কাজ নির্ণয় করতে হবে, তাহলে সি থেকে এতে কাজ নির্ণয় করার জন্য আমার এই অংশের ক্ষেত্রফল বের করলেই তো আমরা কাজ পাবো, তাই না? তার মানে এই অংশটা আমাদের কি একটা দেখো তো আয়তক্ষেত্র, এটা একটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল কি হবে? এই অংশ ডিভাইডেড বাই এই অংশ, তাই না? তাহলে আমার এই উচ্চতা কত? উচ্চতা মানে কি? পি। দেখো উচ্চতা মানে কি দেওয়া আছে আমার? পি, অর্থাৎ পি ডেল ভি হবে। কেমন? পি এর পরিমাণ কত? এইটুকু কত দেওয়া আছে? 10। পি এর পরিমাণ দেওয়া আছে 10। এবার ভি2 প্রয়োজন, ডেল ভি প্রয়োজন। ডেল ভি কি হবে বলো তো? শেষ মাইনাস আদি। ডেল ভি কি? শেষ মাইনাস আদি। তুমি সি থেকে কোথায় আসছো? এতে আসছো, তার মানে শেষ কোনটা? এটা শেষ। এটা কি? আদি। ডেল ভি মানে কি? শেষ মাইনাস আদি। শেষ কত? 4। আদি মানে কত? 8। 4 মাইনাস 8 মানে কত বলো? -4, অর্থাৎ -40 জুল। ক্লিয়ার? সি থেকে এতে আসতে কাজের পরিমাণ কত? -40। তোমাকে যদি বলা হয় রেখা দ্বারা কি পরিমাণে কাজ হবে, কি করবা? দেখবা ওই রেখা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্র তৈরি করতেছে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলই হবে ওই রেখা দ্বারা কাজ। তো এসি রেখা দ্বারা আমরা কাজ বের করতে চাচ্ছি, এসি এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করতেছে এটাই হবে কাজ। এই ক্ষেত্রফলটা কি আমাদের বলতো? ভূমি গুণ উচ্চতা, তাই না? এই ক্ষেত্রফলটা আমাদের কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য পি, প্রস্থ কি? ডেল ভি। তো ডেল ভি মানে কি? শেষ মাইনাস আদি। শেষ কত? 4, আদি কত? 8। তার মানে এসি বরাবর কাজ -40। এবার তোমাকে বলতেছি এবি বরাবর কাজ কত? এবি দেখো তো এক্স অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্র তৈরি করে না। এবি এক্স অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্র তৈরি করে না। তাহলে এবি কি কোনো কাজ তো করবে না। এবি এক্স অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্র তৈরি করতেছে না। তার মানে এবি এর এক্স অক্ষের উপর কোনো ক্ষেত্রফল আছে? নাই। ক্ষেত্রফল শূন্য মানে কি? কাজ শূন্য। এটা তুমি কিভাবে বুঝতে পারো? আরেকটা ভাবে বুঝতে পারো। দেখো কেমনে? এ থেকে যখন বিতে যাচ্ছ তখন দেখো আয়তন কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর আয়তন। তুমি এই বরাবর যখন যাচ্ছ এক্স এর মান কি চেঞ্জ হবে? হবে না। অর্থাৎ এবি রেখা বরাবর কি স্থির? ভি স্থির। তো ভি যদি স্থির থাকে কাজের পরিমাণ কি হয়? শূন্য। দেখো ডাব্লিউ এ বি আমাদের কি দেখছি আমরা বলতো? আমরা যদি কি স্থির থাকে, যদি আয়তন স্থির থাকে তাহলে কাজ কি হয়? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। তো ডেল ভি এর পরিমাণ শূন্য হলে কাজ কি থাকবে? না। অর্থাৎ ডাব্লিউ এ বি পরিমাণ কাজ শূন্য এবং সি থেকে এ বরাবর কাজের পরিমাণ -40 জুল। -40। দেখো পরের ম্যাথ কি বলতেছে আমার, যে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় সম্ভব কিনা। মানে এই যে বিসি বরাবর তোমার বি থেকে সি বরাবর তোমার অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করা সম্ভব কিনা। তো অভ্যন্তরীণ শক্তির আমরা ইকুয়েশন কি জানি বলতো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তুমি বিসি বরাবর কি নির্ণয় করতে চাচ্ছ? অভ্যন্তরীণ শক্তি, তাই না? তার মানে ডি ইউ এর পরিমাণ নির্ণয় করতে চাচ্ছ। তাহলে তুমি যদি ডি ইউ নির্ণয় করতে চাও তাহলে ডি ইউ সমান কি হবে বলতো? ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। অর্থাৎ তুমি যদি ডি ইউ নির্ণয় করতে চাও তোমার কি জানতে হবে? ডি কিউ মানে কি বলতো? শোষিত বা বর্জিত তাপ। ডি ডাব্লিউ মানে কি? কাজ। তো প্রশ্নে বলে দিছে 200 জুল তাপ কি করতেছো? তুমি গ্রহণ করতেছো। কোন সিস্টেমে যদি তাপ গ্রহণ করে তাহলে ডি কিউ এর পরিমাণ হয় পজিটিভ, অর্থাৎ ডি কিউ হবে আমাদের 200। সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে কি হবে? ডি কিউ এর পরিমাণ হবে পজিটিভ। তো ডি কিউ এর পরিমাণ দেওয়া আছে 200। এবার দেখবো আমরা আমার কি প্রয়োজন বলতো? বি থেকে সি বরাবর আমরা কি করতে চাচ্ছি এখন বলো? আমরা বি থেকে সি বরাবর কি করতে চাচ্ছি? বি থেকে সি বরাবর আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে বি থেকে সি বরাবর আমাদের শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 200 জুল। এবার বি থেকে সি বরাবর কাজের পরিমাণ কত এইটা বের করতে পারলেই তো আমার কি ডিউ বের হয়ে আসবে, তাই না? তাহলে বি থেকে সি বরাবর কাজের পরিমাণ কত আমাকে বলো? বি থেকে সি বরাবর কাজ বের করতে চাচ্ছ, তাহলে দেখবা বি থেকে সি এক্স অক্ষের সাথে কোন ক্ষেত্র তৈরি করতেছে। কেমনে বুঝবা? দেখো বি থেকে সির উপর লম্বভাবে লাইট ধরো। লাইট ধরলে কোন অংশ জুড়ে তোমার ছায়া পড়বে বলো তো? কোন অংশ জুড়ে আলো পড়বে? এই যে এই অংশ জুড়ে।
এই পুরো অংশ জুড়ে তোমার কি পড়বে, আলো পড়বে, তাই না, ছায়া পড়বে। তুমি বিসি এর উপর লম্বভাবে লাইট ধরলে এই পুরো অংশ জুড়ে তোমার কি পড়বে, ছায়া পড়বে। তার মানে এই পুরো অংশের ক্ষেত্রফলই হবে তোমার বিসি দ্বারা কাজ। কি হবে, পুরো অংশের ক্ষেত্রফলই হবে তোমার বিসি দ্বারা কাজ। দেখো তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই পুরো অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যদি চাই, পুরো অংশটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। একটা এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবং আমরা যদি এই নিচের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা বিসি রেখা দ্বারা টোটাল ক্ষেত্রফল পাবো। তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে কত দেখো তো, এই যে এইটুকুর পরিমাণ কত, শেষ মাইনাস আদি, অর্থাৎ 8 - 4 ইন্টু উচ্চতা কত বলতো, এইটুকু উচ্চতা কত, এইটুকু আমাদের 20 - 10 অর্থাৎ 10, উচ্চতা কত আমাদের 10, প্লাস তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রয়োজন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণ উচ্চতা। তুমি কই থেকে কই যাচ্ছ, বি থেকে সি, অর্থাৎ ভূমি কত হবে 8 - 4 ইন্টু উচ্চতা কত, এটুকু কত বলতো, এটুকু 10। ক্লিয়ার? এটা কি করবা, এটা বসাই দিবা, দিলে দেখো কত পাচ্ছ, যে কাজের পরিমাণ পাবা কত, এটা করে দেখবা, কাজের পরিমাণ পাবা তুমি 60 জুল। কাজ কত বলতো 60 জুল, তাহলে ডিডব্লিউ পরিমাণ 60 বসাই দাও, তাহলে তুমি এখান থেকে ডিউ এর পরিমাণ পাবা 140। বুঝছো যে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, 140 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, 140 জুল। ক্লিয়ার? তোমাকে বলতেছে বি থেকে সি রেখা বরাবর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারবা কিনা। তো তুমি অভ্যন্তরীণ শক্তি রিলেটেড কি সূত্র জানো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউ এর মান প্রয়োজন, তাহলে আমার ডিকিউ এর মান এবং ডিডব্লিউ এর পরিমাণ জানতে হবে। ডিকিউ এর পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 200 জুল। এবার কাজ বের করব, কোন রেখা দ্বারা কাজ, বিসি রেখা দ্বারা কাজ। বিসি রেখা দ্বারা কাজ কি, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। সম্পূর্ণ অংশটাকে দুই ভাগে ভাগ করতে পারে, একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র। কাজ করে দেখতেছি 60, তার মানে 140 জুল আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। বুঝছো আশা করি তোমরা। তাহলে দেখো প্রথম প্রশ্ন আমার বলতেছে এবি ধাপে গ্যাস কর্তৃক গৃহীত তাপ কত, অর্থাৎ এই যে এবি ধাপে তোমার গ্যাস কর্তৃক গৃহীত তাপ কত সেটা বের করতে হবে। মানে কার মান, ডিকিউ এর পরিমাণ বের করতে হবে, তাই না, কার মান, ডিকিউ এর পরিমাণ বের করতে হবে। তো আমরা কি জানি, ডিকিউ সমান কি জানি, ডিকিউ সমান আমরা জানি যে ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ সমান আমরা কি জানি, ডিইউ প্লাস ডিডব্লিউ। প্রশ্নে কার মান বের করতে বলতেছে, গৃহীত তাপ মানে গিউ। ডিকিউ এর পরিমাণ, ডিকিউটা কি, গৃহীত বা বর্ধিত তাপ। তার মানে ডিইউ এবং ডিডব্লিউর মান জানতে হবে। ডিকিউ বের করতে চাইলে ডিইউ এবং ডিডব্লিউর মান জানতে হবে। তো আমরা এখন দেখবো, দেখো এবিটা আমার কি রেখা বলতে পারবা, এবিটা কি প্রক্রিয়া। দেখো ওয়াই অক্ষ বরাবর কি আছে, টি আছে, ওয়াই অক্ষ বরাবর কি আছে, টি। এক্স অক্ষ বরাবর কি আছে, পি আছে। তো টি বনাম পি এর গ্রাফে আমরা কি পাবো বলতো, তো আমরা জানি তাই না যে টি বনাম পি এর যদি গ্রাফ হয় সেটা কেমন হবে, টি বনাম পি এর গ্রাফটা কিসের হয়, এটা আমাদের সম আয়তন প্রক্রিয়া। কি সম আয়তন প্রক্রিয়া, তার মানে এ থেকে বি এটা কি ভি স্থির, এ থেকে বি তে কি স্থির বলতো, ভি স্থির। তার মানে এটা সম আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়া হওয়ার জন্য তাহলে ডিডব্লিউ সম আয়তন প্রক্রিয়া, ডিডব্লিউর পরিমাণ কত হয়, 0। অর্থাৎ আমরা দেখতেছি ডিকিউ সমান ডিইউ। আবার দেখো ডিকিউ সমান আমরা কি দেখতেছি, ডিইউ কিসের জন্য, কারণ এবি রেখাটা টি বনাম পি এর গ্রাফ, টি বনাম পি এর গ্রাফে মূল বিন্দুগামী সরল রেখাটা আমার কিসের হয়, সম আয়তন প্রক্রিয়া আমরা জানি, তাই এই জন্য ডিডব্লিউর পরিমাণ 0। তো আবার ডিইউ সমান আমরা চাইলে কি লিখতে পারি বলতো, ডিইউ সমান আমরা চাইলে লিখতে পারি যে এন সিভি ডিটি। ডিইউ সমান চাইলে কি লিখতে পারি, এন সিভি ডিটি। ডিইউ সমান চাইলে আমরা কি লিখতে পারি, এন সিভি ডিটি। দেখো সিভি সমান আমরা কি লিখতে পারি, যে সিভি সমান আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। সিভি সমান কি লিখতে পারি, এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এফটা কি বলতো, স্বাধীনতার মাত্রা, এফটা কি স্বাধীনতার মাত্রা। তো সিভি সমান আমরা লিখতে পারি এফ বাই 2 আর। তো এইখান থেকে আমরা যদি সিভি সমান লিখি তাহলে কি হবে, এফ বাই 2 এন কে এর মতোই রাখো, আর ইন্টু কি বলতো ডিটি। বুঝছো না, বোঝা নেই। সিভি সমান আমরা এফ বাই 2 আর লিখতে পারি। তো সিভি সমান এফ বাই 2 আর লিখে দিছি, তাহলে কি হচ্ছে আমার ডিকিউ সমান কি লিখতে পারতেছি, এফ বাই 2 এন আর ডিটি, তাই না। এফ আমরা ফিজিক্স প্রথম পত্রে শিখছি না, এফ কি ছিল আমাদের বলতো, স্বাধীনতার মাত্রা। তো এটা আমাদের কি গ্যাস, এটা আমার কি গ্যাস বলতো, দ্বিপারমাণবিক গ্যাস। কেমনে বুঝলাম, গামার মান 1.40, এটা দ্বিপারমাণবিক গ্যাস, তাই এফ এর মান 5। যদি গ্যাসটা এক পারমাণবিক হইতো এফ এর মান কত হইতো, 3 হইতো। যেহেতু গ্যাসটা দ্বিপারমাণবিক তাই এফ এর মান হবে 5। কত হবে বলতো, এফ এর মান হবে 5। তাহলে 5/2 ইন্টু এন এর পরিমাণ জানতে হবে। এন কত মোল দেওয়া আছে প্রশ্নে, দেখো তো এন এর পরিমাণ দেওয়া আছে আমাদের কত, 2 মোল। এন এর মান 2 মোল, আর এর মান 8.314 ইন্টু ডিটি মানে কি, তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য কত বলতো, এ থেকে বিতে তাপমাত্রার পার্থক্য কত, বিতে তাপমাত্রা 400, এতে কত 200, অর্থাৎ 400 - 200। বুঝছো নাকি বোঝো নাই বলো। আমাদের বলতেছে এ থেকে বিতে, কোথায়, এ থেকে বিতে কি নির্ণয় করতে হবে, এ থেকে বিতে আমাদের তাপ নির্ণয় করতে হবে। এ থেকে বিতে গৃহীত তাপ মানে ডিকিউ এর পরিমাণ নির্ণয় করতে হবে। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আমরা দেখতেছি টি বনাম পি এর গ্রাফ, তাই মূল বিন্দুগামী সরল রেখা হয়, এ বিটা আমাদের
কি সময়ায়তন প্রক্রিয়া আয়তন স্থির, অর্থাৎ ডি ডাব্লিউ পরিমাণ শূন্য। ডি কিউ ইকুয়াল টু ডিইউ সমান আমরা লিখতে পারি এনসিভিডিটি, আবার সিবি সমান কি লিখতে পারি F/2R। তো সিবি সমান F/2R বসাই দিছি। এফটা কি আমার স্বাধীনতার মাত্রা, যেহেতু গ্যাসটা আমার দ্বিপারমাণবিক, তাই স্বাধীনতার মাত্রা 5। এইখান থেকে কি করবা, এবার বসাই দিবা, দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। শেষ। এবার পরের প্রশ্ন বলতেছে উক্ত তাপগতীয় চক্রের মোট কৃত কাজ ধনাত্মক, মানে সম্পূর্ণ তাপগতীয় চক্রে তোমার কৃত কাজ ধনাত্মক, এটা তোমার প্রমাণ করতে হবে। এটা কেমনে করবা বলো, এটা কেমনে করবা, এটা আমি শর্টকাটে করাই দিচ্ছি। দেখো ঘ নাম্বার, এটা আমরা করে দিচ্ছি। কি বলতেছে, মোট কাজ বলতেছে এই চক্রের মোট কাজ পজিটিভ হবে ব্যাখ্যা করো। মোট কাজ বের করতে বলতেছে, তাহলে আমরা কি করব, ডাব্লু এ থেকে বি, এ থেকে বিতে যাইতে কাজ কত প্লাস ডাব্লু বি থেকে সিতে যাইতে কাজ কত প্লাস ডাব্লু সি থেকে ডিতে যাইতে কাজ কত প্লাস ডাব্লু ডি থেকে এতে যাইতে যে কাজ, সেটা আমাদের কি মোট কাজ ডাব্লু টি। বুঝছো, এই চক্রের মোট কাজ বের করব। এ থেকে বিতে কাজ কত, বি থেকে সিতে কাজ, সি থেকে ডি, ডি থেকে এ, তাই না? এবার আমরা কাজের পরিমাণ বের করি। ওকে, তাহলে ডাব্লু এ থেকে বি, বলতো এ থেকে বিতে আমার কি প্রক্রিয়া, সময়ায়তন প্রক্রিয়ায় কাজ কি শূন্য, তাই ডাব্লু এ থেকে বিতে কাজের পরিমাণ শূন্য। তারপর বি থেকে সি, দেখো বি থেকে সি, বলতো এটা কি প্রক্রিয়া, বি থেকে যখন সিতে যাচ্ছ তখন দেখো কি স্থির, তুমি এক্স অক্ষ বরাবর যাচ্ছ, ওয়াই অক্ষ স্থির, তুমি এক্স অক্ষ বরাবর যাচ্ছ, তার মানে কি ওয়াই অক্ষ স্থির, ওয়াই অক্ষে কে আছে, টি আছে, তো টি স্থির, তার মানে বিসি বরাবর কে স্থির, টি স্থির। বলো তো বিসি বরাবর কে স্থির, টি স্থির। টি স্থির মানে কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তার মানে বিসি বরাবর যেটা সমষ্ণ প্রক্রিয়া আমরা কাজ সমান কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু বলতো কি এনআরটি লন V2/V1, এনআরটি লন V2/V1। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1, কিন্তু এখানে V2/V1 ইউজ করব না, কি ইউজ করব, এখানে ইউজ করব আমরা P1/P2। কি ইউজ করব বলতো, P1/P2। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লন আমরা P1/P2 কিসের জন্য ইউজ করতেছি, কারণ এখানে আমাদের কার মান দেওয়া আছে, চাপের পরিমাণ দেওয়া আছে, কার পরিমাণ, চাপের। বি থেকে সিতে কাজ নির্ণয়ের জন্য তুমি কি লিখতা, এনআরটি লন V2/V1, কি লিখতা, V2/V1। তো তুমি এইখানে কি লিখবা বলতো, তুমি এখানে লিখবা যে PB/PC। ক্লিয়ার? PB/ কি লিখবা, PC। PB মানে কি বোঝাচ্ছি, দেখো PB মানে বোঝাচ্ছি তোমার P2, আর C মানে বোঝাচ্ছি P1। বুঝছো, ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1 এর জায়গায় জাস্ট চাপ বসাই দিছি। ওকে, তারপরে সি থেকে ডি, দেখো কি স্থির, উপর থেকে যখন নিচে আসতেছো ওয়াই চেঞ্জ হচ্ছে, এক্স স্থির, এক্স অক্ষ কে আছে, চাপ। তো সমচাপ প্রক্রিয়ায় কাজ কি বলতো, সমচাপ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র আমরা কি দেখছি বলতো, পি ডেল ভি। কি দেখছি, সমচাপ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র পি ডেল ভি। তো পি ডেল ভি সমান চাইলে আমরা কি লিখতে পারি বলতো, এন আর ডেল টি। কি লিখতে পারি, এন আর ডেল টি, অর্থাৎ এন আর ডেল টি প্লাস ডাব্লিউ, দেখো তো ডি থেকে যখন এতে যাচ্ছে, এই প্রক্রিয়াটা কি, এটা আমাদের কি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয় সূত্র কি, এন আর টি লন V2/V1। V2/V1 এর জায়গায় কি নিবা, চাপ নিবা, PD/PA নিবা, কি নিবা, PD/PA। বুঝছো না, জাস্ট কি করতেছি আমরা, এ থেকে বিতে কাজ শূন্য, বি থেকে সি সমষ্ণ প্রক্রিয়া, তাই কাজ নির্ণয় সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1। কিন্তু এখানে আমাদের ভি নাই, চাপ দেওয়া আছে, তাই আমরা কি করছি, চাপেরটা বসাই দিছি। এরপরে দেখো সি থেকে ডি কি প্রক্রিয়া বলতে, এটা সি থেকে ডি কি প্রক্রিয়া, এটা আমাদের কি স্থির, এখানে চাপ স্থির, সমচাপ প্রক্রিয়ায় কাজ এনআর ডেল টি লিখতে পারি। আবার পরেরটা ডি থেকে এ, এটা কি সমষ্ণ প্রক্রিয়া, তাই কাজ ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন PD/P1। জাস্ট এখানে মান বসাই দিবা। এন এর মান কত দেওয়া আছে প্রশ্নে, 2 দেওয়া আছে। এন এর মান কত দেওয়া আছে বলতো, এন এর মান দেওয়া আছে আমাদের 2। দেখো এন এর মান দেওয়া আছে আমাদের 2 ইনটু আর এর মান 8.314 প্লাস লন, দেখো পিবি মানে এই যে বি তে চাপ কত, 400, লন 400 বাই কত বলতো, লন 400/200, লন 400/200 প্লাস এন এর পরিমাণ 3, আর এর পরিমাণ 8.314 ইন্টু ডেলটি মানে তাপমাত্রার পার্থক্য। দেখো তো কোন রেখা বড়, এই সিডি বরাবর তাপমাত্রার পার্থক্য কত, 400 - 200, কত 400 - 200। তারপরে প্লাস কি করবা, এই যে আবার এন এর মান কত 3, আর এর মান 8.314 প্লাস লন PD/PA। পিডির মান কত দেখো তো, এই যে এখানে চাপ কত, পি এর পরিমাণ কত 1, 4/1। এরপরে কাজ কি, ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবা কাজের পরিমাণ আসতেছে পজিটিভ। বুঝছো না, আশা করি সবাই বুঝছো যে এই সম্পূর্ণ চক্রে কাজ কত। সম্পূর্ণ চক্রে কাজ করতে এটা বোঝার জন্য বুঝতে হবে কোন ধাপ আমার কি, কোন ধাপ কোন প্রক্রিয়ার। যেমন এ থেকে বি সময়ায়তন প্রক্রিয়ায়, তাই কাজ শূন্য, বি থেকে সি সমষ্ণ প্রক্রিয়ায়, তাই কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন V2/V1।
V2/V1 এর জায়গায় চাপের P1/P2 বসাই দিছি, তাই না? এরপরে আমার সি থেকে ডি কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় P del V হয়। P del V সমান চাইলে আমরা কি লিখতে পারি? NR del D বসাই দিছি। আবার ডি থেকে এর সমষ্টি প্রক্রিয়া, সবকিছুর মান দেওয়া আছে, বসাই দিছি, শেষ। একদম ইজি বিজি। দেখো পরের ম্যাথ কি বলতেছে, একটা প্রত্যাগামী ইঞ্জিন এর অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে এবং নিম্ন তাপমাত্রায় আরো 62°C যদি তাপ কমায়, তাহলে বলতেছে এর দক্ষতা দ্বিগুণ হ্রাস পায়। আচ্ছা দেখ, এই ম্যাথে প্রশ্নে কি বলতেছে, তুমি যে পরিমাণে তাপ দিবা তার 1/6 অংশ কাজে রূপান্তর হবে। তুমি কি 1 পরিমাণে তাপ দিছো, এর 1/6 অংশ কি হবে? কাজে রূপান্তর হবে। কেমন? এর 1/6 অংশ কি হবে? কাজে রূপান্তর হবে। তো এটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, দেখো এটাকে আমি যদি W/Q1 আকারে লিখতে চাই ইকুয়াল টু 1/6, তো W/Q1 সমান আমরা কি জানি? ইটা সমান কি ছিল? Q1 - Q2/Q1, তার মানে W/Q1 সমান কি? 1/6। অর্থাৎ প্রশ্নে বলে দিচ্ছে তোমার কর্মদক্ষতা 1/6। তুমি যে পরিমাণে তাপ দিচ্ছ তার 1/6 অংশ কাজে রূপান্তর হবে। এটার অর্থ নির্দেশ করতেছে যে এটা কার পরিমাণ? কর্মদক্ষতা দেওয়া আছে। কেমন? প্রশ্নে এখন তোমার কি বলতেছে, দেখো কি বের করতে হবে? তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, মানে T1 এবং T2 বের করতে হবে। কি বের করতে হবে? T1 এবং T2 বের করতে হবে। ওকে, বের করব। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি? 1 - T2/T1, তাই না? এটা আমরা লিখতে পারি। তো এটার পরিমাণ কত বলে দিচ্ছে? 1/6, তাহলে 1/6 হলে 1 - T2/T1। এখান থেকে কি করবা? T2/T1 কে এক পাশে নিয়ে আসো, T2/T1 কে এক পাশে নিয়ে আসো। তাহলে 1 থেকে 1/6 যদি বাদ দাও তাহলে কত হবে বলো তো? 5/6, তাই না? এখান থেকে আমরা দেখতেছি যে কি হয়, গুণ করে দাও। T1 5 - 6 T2 ইকুয়াল টু 0। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। বুঝছো? প্রশ্নে বলে দিচ্ছে কর্মদক্ষতা 1/6, এখান থেকে 5T1 - 6T1 সমান 1 নম্বর ইকুয়েশন পাইছি। প্রশ্নে বলতেছে T1 T2 মান বের করতে হবে। তাহলে এরকম আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারলেই T1 T2 মান বের হয়ে আসবে। তো আরেকটা ইকুয়েশন বের করার জন্য কি বলবো, দেখো প্রশ্নে কি বলতেছে, নিম্ন তাপমাত্রা যদি আরো 60°C হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। অর্থাৎ নিম্ন তাপমাত্রা মানে কি? T2 মান আমরা ইটা সমান কি জানি বলো তো? ইটা সমান আমরা জানি 1 - T2/T1। তো প্রশ্নে তোমার বলতেছে যে T2 পরিমাণ নিম্ন তাপমাত্রা তুমি যদি কত কমাও? 62 কমাও। অর্থাৎ T2 থেকে তুমি যদি 62 বাদ দাও তাহলে তোমার কর্মদক্ষতা কি হবে? আগের দ্বিগুণ হবে। অর্থাৎ আগে ছিল 1/6, তোমার এখন নতুন কর্মদক্ষতা হবে 1/6 এর দ্বিগুণ। তো 1/6 এর দ্বিগুণ মানে কত? 1/3, অর্থাৎ ইটার মান 1/3। বুঝছো? প্রশ্নে বলতেছে নিম্ন তাপমাত্রা 62 কমাইলা। নিম্ন তাপমাত্রা মানে কি? T2 মান তুমি 62° কমাইছো। T2 মান যদি তুমি 62 কমাও, তাহলে তোমার কর্মদক্ষতা কি হবে? আগের দ্বিগুণ। আগে ছিল 1/6, এখন 1/6 × 2। ওকে, দেখো এবার তুমি কি করবা? এবারও সেম কাজ করবা। সেম কাজটা কি? তুমি এই অংশটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে কি হবে বলো তো? T2/T1 - 62/T1 ইকুয়াল টু 1 থেকে 1/3 বাদ দিলে কত হবে? 2/3। তো আমরা T2/T1 সমান, দেখো তো এই যে T2/T1 সমান কত লিখতে পারবে? এখান থেকে 5/6, এখান থেকে 5/6 তুমি বসাই দাও। দেখো এই কোশ্চেন আমাদের প্রয়োজন আরো সহজভাবে হবে। দেখো এখানে T2/T1 আছে না? আমরা আগের ম্যাথে কি দেখছি? T2/T1 সমান কত? 5/6। অর্থাৎ তুমি T2/T1 এর জায়গায় এই যে এই ইকুয়েশনে T2/T1 এর জায়গায় কত বসাই দিতে পারবা? 5/6 বসাই দিতে পারবা, মাইনাস 62/T1 ইকুয়াল টু 2/3। এখান থেকে কার মান বের করতে পারবা? এখান থেকে T1 এর মান বের করবা। কেমনে করবা? জাস্ট যোগ বিয়োগ করবা। আশা করি এটা পারবা তোমরা। এখানে ক্যালকুলেটর ইউজ করবা, করে দেখবা T1 এর মান আসতেছে 372 এবং T1 এর মান যদি তুমি পাও তাহলে এখান থেকে T2 এর মান বের করতে পারবা না। T1 এর মান বসাই দিবা, তাহলে T2 এর মান পাবা। T2 এর মান দেখবা আসবে 310। কত আসবে? T2 এর মান আসবে দেখবা 310। বুঝছো? T1 এর মান তুমি পাইছো 372, T2 এর মান কত পাইছো? 310। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রশ্ন তোমার বলতেছে তুমি যে পরিমাণে তাপ দিবা তার 1/6 অংশ কাজে রূপান্তর হবে। তো এইরকম কোথাও যদি বলে তার মানে বুঝবো ওটা কার মান? কর্মদক্ষতার মান। অর্থাৎ ইটার মান দেওয়া আছে 1/6, তো ইটার সমান আমরা 1 - T2/T1 লিখতে পারি। এখান থেকে দেখতেছি T2/T1 সমান 5/6। আমার প্রশ্নে T1 এবং T2 এর মানই বের করতে বলতেছে। প্রশ্নে আবার একটা বলে দিচ্ছে যে তুমি নিম্ন তাপমাত্রা যদি থেকে 62° কমাও, অর্থাৎ T2 থেকে যদি 62 কমাও তাহলে তোমার কর্মদক্ষতা আগের দ্বিগুণ হবে। আগে ছিল 1/6, এর দ্বিগুণ মানে কত? 1/3। তা ইটার জায়গায় বসাই দিবা কত? 1/3। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা T1 এর মান যোগ বিয়োগ করে বের করে দেখতেছি 372, T2 এর মান 310। বুঝছো? আশা করি বুঝছো। পরেরটা কি বলতেছে দেখো, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ানো এবং গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমানো কোনটি অধিক গ্রহণযোগ্য? কিছু বুঝছো? দেখো তো খুব ইজি বিজি এটা। দেখো পরের মাঝে কি বলতেছে, তোমার ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াইতে হবে। এটা সমান আমরা কি জানি? 1 - T2/T1, তাই না? 1 - T2/T1। তো
তো প্রশ্নে তোমার এখন বলতেছে যে দেখো ইটার মান কখন চেঞ্জ হবে বলো তো? ইটার মান তখনই চেঞ্জ হবে যখন T1 এবং T2 মান চেঞ্জ করবা, তাই না? ইটার সাথে T1 এর সম্পর্ক কি বলতো? বলবা যে ব্যস্তানুপাতিক, তাই না? হ্যাঁ ব্যস্তানুপাতিক, কিন্তু মাইনাস থাকার জন্য সম্পর্ক হয়ে গেছে কি সমানুপাতিক। ইটার সাথে T1 এর সম্পর্ক সমানুপাতিক, তার মানে T1 বাড়াইলে ইটাও বাড়বে, T1 বাড়াইলে কি ইটাও বাড়বে, তাই না? ইটার সাথে টির সম্পর্ক T1 এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য মাইনাস কি করে সম্পর্ককে বদলে দেয় 1 সেকেন্ডে, বুঝছো? তো মাইনাস সম্পর্ক কি করবে? বদলাই দিবে। মাইনাস সম্পর্ককে বদলাই দিচ্ছে, এই জন্য আমরা এখান থেকে বলবো যে আমাদের ইটার সাথে T1 এর সম্পর্ক সমানুপাতিক, T1 বাড়ালে ইটা বাড়বে, T2 এর সাথে ইটার সম্পর্ক সেম ভাবে ব্যস্তানুপাতিক, তো T2 বাড়াইলে ইটার পরিমাণ কমবে। তো প্রশ্ন তোমার এখন বলতেছে তোমাকে ইটার পরিমাণ বাড়াইতে হবে, বাড়ানোর জন্য তুমি সমপরিমাণে এই তাপ উৎসের তাপমাত্রা বাড়াবা নাকি তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াবা, এটা ব্যাখ্যা করো, বুঝছো? তো তুমি কি করবা, কেমনে বুঝবা? তোমাকে অপশন দেওয়া হলো, তোমাকে বলা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াইতে হবে। তুমি দুইটা অপশন নিতে পারো, একটা কি করতে পারো, উৎসের তাপমাত্রা তুমি বাড়াইতে পারো, আরেকটা উৎসের তাপমাত্রা কমাইতে পারো। দুইটা করলে আমার কর্মদক্ষতা বাড়ে, তো তুমি কোনটা বেছে নিবা, কেমনে বুঝবা? দেখো আমি যেইটার ক্ষেত্রে কর্মদক্ষতা বেশি পাবা সেটাই নিশ্চয়ই তুমি বেছে নিবা। তোমাকে বলে দিলাম আমি, তোমাকে বলে দিছি আমি যে কোনো ইঞ্জিনের তুমি তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইতে পারবা অথবা 10 ডিগ্রি কমাইতে পারবা, তুমি কোনটা করবা? তুমি কোনটা করবা কেমনে বুঝবা? তুমি ইটার মান বের করবা, করে দেখবা যে এটার জন্য ইটা বেশি, সেটা কি করবা তুমি? সেটাই রেখে দিবা, বুঝছো? যেটার জন্য ইটা বেশি সেটা আমরা ইউজ করব। দেখো এর আগের ম্যাথে আমরা T1 এর মান কত পাইছি বলো তো? 372, তাই না? এবং T2 এর মান কত পাইছি? T2 এর মান পাইছি 310। তো তোমার প্রশ্নে বলতেছে তুমি তাপমাত্রা বাড়াবা নাকি কমাবা, সেটা আমরা ধরে নিলাম। আমরা ধরে নিলাম যে প্রথমে আমরা উৎসের তাপমাত্রা, আমরা কি করব? উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা তুমি মনে করো যে 10 কেলভিন বাড়াবা। কত কেলভিন বাড়াবা? 10 কেলভিন বাড়াবা। তুমি চাইলে 10 বাড়াইতে পারো, তুমি চাইলে 100 বাড়াইতে পারো, আমার প্রবলেম নাই, তোমার ইচ্ছা, যে কোনোটাই বাড়াইতে পারো। উৎসের তাপমাত্রা কত বাড়াইছি? 10 বাড়াবো। কেমন 10 বাড়াইলে কর্মদক্ষতা কত বের করি? তো এটা সমান 1 মাইনাস, দেখো এটা সমান কি জানি আমরা? এটা সমান 1 মাইনাস T2। তো আমরা কার তাপমাত্রা বাড়াইছি? উৎসের তাপমাত্রা আগে কত ছিল? 372। এখন যদি 10 বাড়াও তাহলে কত হবে? 372 যোগ 10, তাই না? T2 কত ছিল? T2 আগে ছিল 310, 310 এর মতোই থাকবে, ইন্টু 100%। ক্যালকুলেটারে বসাই দাও, দেখো তো কর্মদক্ষতা কত হয়। আমরা উৎসের তাপমাত্রা যদি 10 বাড়াই তাহলে কর্মদক্ষতা কত, সেইটা আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি। কেমন? 310 ডিভাইডেড বাই 372 ইন্টু 100%। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার দেখতেছি আসতেছে 18.84%। আমরা উৎসের তাপমাত্রা যদি 10 ডিগ্রি বাড়াই তাহলে কর্মদক্ষতা হয় 18.84%। এবার আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো। তাপ গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি আমরা কি করব? কমাবো। কারণ প্রশ্নে বলতেছে তোমার তুমি সমান পরিমাণে বাড়াইতে পারবা অথবা সমান পরিমাণে কমাইতে পারবা। তো আমরা উৎসের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াই দেখতেছি, কর্মদক্ষতা 18। এবার আমরা কি করব? তাপ গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি কমাবো, কমাই দেখবো কর্মদক্ষতা কত। তাহলে ইটা ইকুয়াল টু কি হবে বলতো? ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, তাই না? T2 এর পরিমাণ কত? আমরা কি করছি? উৎসের তাপ গ্রাহকের তাপমাত্রা কি করছি? 10 কমাইছি। তাপ গ্রাহক কি? T2 আগে ছিল 310, এখন 10 কমাইছে, কত হবে? 300 হবে। 1 মাইনাস T2, তাই না? 1 মাইনাস T2 ডিভাইডেড বাই কত বলতো? T1 কত? T1 আগে কত ছিল? 372 থাকবে, ইন্টু 100%। বুঝছো নাকি বোঝো নাই আমাকে বলো। এবার তুমি কি করছো? তাপ গ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি কমাইছো। তাপ গ্রাহক মানে কি? T2 এর তাপমাত্রা 10 যদি কমাও, আগে ছিল 310, এখন কত হবে? 300। আর T1 372 ছিল, 372ই আছে। এবার সেম ভাবে আমরা ক্যালকুলেটরে বসাই দিব, এইটা ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে দেখবা অ্যান্সার পাবা তুমি 19.35%। তাহলে এবার বলো তুমি কোন প্রসেস ইউজ করবা? কত? 19.35, এটা 19.35। তুমি যদি দেখো তাপ উৎসের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াও, অর্থাৎ T1 তুমি যদি 10 ডিগ্রি বাড়াও তাহলে তোমার কর্মদক্ষতা 18, এবং তুমি যদি তাপ গ্রাহকের তাপমাত্রা কমাও কর্মদক্ষতা কত হয়? 19। তাহলে কর্মদক্ষতা কোথায় বেশি? তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইলে। তার মানে আমরা কোন প্রসেস ইউজ করবা তুমি? আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইলে দেখতেছি কর্মদক্ষতা বেশি পাচ্ছে, অর্থাৎ আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো। সহজ একটা ম্যাথ, কেমন? দেখো এই ম্যাথে কি বলতেছে? সিয়াম 1 কেজি বরফকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি করে? পানিতে রূপান্তর করে, কেমন? এবং স্যামের কি করে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে এবং 1 কেজি ভরের পানিকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করে, কেমন? সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।
সিয়াম কি করছে -10 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 80 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর করছে, তাই না? এবং সামির কি করছে 30 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 30 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রির বাষ্পে রূপান্তর করছে। সিয়াম দাবি করছে ওই প্রক্রিয়াটা বেশি সঠিক, তো সিয়াম দাবি করছে ওই প্রক্রিয়াটা বেশি শৃঙ্খল, আমরা এটা প্রমাণ করি। কেমন? তো দেখি আমার তার আগে গ নাম্বারে বলতেছে কি সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। সামিরের প্রক্রিয়ায় মোট কতটুকু তাপ প্রয়োজন হবে? তো আমরা কি জানি গৃহীত বা বর্জিত তাপ কি বলতো ডেল কিউ। গৃহীত বা বর্জিত তাপ ডেল কিউ সমান কি হইতে পারে এম এস ডেল থিটা হইতে পারে, অথবা আমাদের কি হইতে পারে ডেল কিউ ইকুয়াল টু এম এল এফ হইতে পারে, অথবা আমাদের ডেল কিউ সমান কি হইতে পারে আমাদের এম এল ভি হইতে পারে। কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো? ডেল কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা আমার কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন, যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন এইটা, যখন অবস্থার পরিবর্তন হবে তখন এমএলএফ, তাই না? এবং যখন আবারও অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে এমএলভি। এমএলএফ কখন প্রযোজ্য? যেমন বরফ গলনের জন্য। আর যখন বাষ্প হয়ে যাবে তখন এমএলভি। এগুলো তোমাদেরকে শিখাইছি আমি, এগুলো তোমাদেরকে এমসিকিউতে ডিটেইলসে শিখাইছি। তো দেখো আমরা কি লিখতে পারি, ডেল কিউ সমান আমরা লিখতে পারি, দেখো তাহলে কি করতেছে থাইমেন কি করতেছে 30-এর পানিকে সে কি করতেছে 100 ডিগ্রির বাষ্পতে রূপান্তর করছে। তো তুমি বলো তো 30-এর পানিকে তুমি কি 100 ডিগ্রির বাষ্পতে সরাসরি রূপান্তর করতে পারবা? পারবা না। তুমি কি করতে হবে, তুমি 30-এর পানিকে প্রথমে 100 ডিগ্রির পানিতে রূপান্তর করবা, 30-এর পানিকে 100 ডিগ্রির পানিতেই রাখবা, তারপরে এটা কি পানি 100-র পানিকে তুমি কি করবা 100-র বাষ্পে রূপান্তর করবা। তুমি এটা তোমাদের ভালোভাবে বলছিলাম এমসিকিউ ক্লাসে, একই সাথে অবস্থা এবং তাপমাত্রা তুমি কোনোদিনই পরিবর্তন করতে পারবা না। অবস্থার পরিবর্তন হলে তাপমাত্রা পরিবর্তন হবে না, বা তাপমাত্রা পরিবর্তন হলে অবস্থা পরিবর্তন হবে না। তুমি 30 থেকে কোথায় গেছো 100-তে, কি হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হবে না। আবার 100-র পানি থেকে 100-র বাষ্প গেছে, এখানে জাস্ট অবস্থার পরিবর্তন হচ্ছে, পানি ছিল বাষ্প, তাপমাত্রা চেঞ্জ হয় নাই। তার মানে এখানে কতটুকু তাপের প্রয়োজন হবে সেটা বের করব। দেখো 30-এর পানিকে 100-তে বানাইতে কতটুকু তাপ লাগবে সেটা বের করব, 100-এর পানিকে 100 বাষ্প করতে কতটুকু তাপ সেটা বের করব। তো 30-এর পানিকে 100 পানি করতেছে, তাহলে এখানে আমাদের গৃহীত তাপ নির্ণয়ের সূত্র কোনটা এমএস ডেল থিটা, কারণ এখানে তাপের পরিবর্তন হচ্ছে। 100-এর পানিকে 100-র বাষ্প বানাচ্ছে, এখানে সূত্র কোনটা আমাদের এমএলভি, কারণ এখানে আমাদের কি হচ্ছে না বলতো, কারণ এখানে আমাদের কেবল তাপমাত্রার চেঞ্জ হচ্ছে না, কেবল অবস্থার চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল কিউ সমান আমরা কি লিখবো এম এস ডেল থিটা প্লাস এম এল ভি। প্রশ্নে সবকিছুর মান দেওয়া আছে, এবার জাস্ট বসাই দেব। এম এর পরিমাণ কত 1, এস এর পরিমাণ কত 4200, দেখো দেওয়া আছে প্রশ্নে, ইনটু ডেল থিটা। ডেল থিটা মানে কি বলতো তাপমাত্রার পরিবর্তন। 30 থেকে 100-তে নিয়ে গেছো, তাপমাত্রার পরিবর্তন কত 70। ক্লিয়ার? 30 থেকে 100-তে নিয়ে গেছো, তাপমাত্রার পরিবর্তন 70 প্লাস এমএলভি। 100-এর পানিকে 100 বাষ্প বানাইছো, কতটুকু পানি 1, তাই না? এবার আমার কার মান জানতে হবে, এবার আমার এলভির মান জানতে হবে। এলভি মানে কি বলতো পানির বাষ্পীভবনের সত্য তাপ। এই যে বাষ্পীভবনের সত্য তাপ কত দেওয়া আছে, আমরা এটা মুখস্থ করাইছি তোমাদের, কত 2.26 গুণন 10 টু দি পাওয়ার 6, কত 2.26 গুণন 10 টু দি পাওয়ার 6। এটা বের করবা অ্যান্সার, তাইলে শেষ। ক্যালকুলেটরে বসাই দিবা, অ্যান্সার বের হয়ে আসবে। বুঝছো যে সামির 30-এর পানিকে 100-র পানি বানাইছে? বুঝছো সামির কি করছে 30-এর পানিকে 100-র বাষ্প বানাইছে। তো সামির চাইলেই তো ডিরেক্ট এটা করতে পারবে না, তাকে 2 স্টেপে যাইতে হবে। সে 30-এর পানিকে প্রথমে 100-র পানি বানাবে, তারপরে 100-এর পানিকে 100-র বাষ্প বানাবে। 30-এর পানিকে 100-র পানি বানানোর জন্য যে পরিমাণে তাপ প্রয়োজন হয় সেটা এমএস ডেল থিটা। 100-র পানিকে 100-র বাষ্প বানানোর জন্য যেই তাপ প্রয়োজন সেটা এমএলভি। তো এমএস ডেল থিটা প্লাস এমএলভি, সবকিছুর মান দেওয়া আছে, বসাই দিবা, বাচ্চা ম্যাথ। পরেরটা বলতেছে সিয়ামের দাবি সঠিক কিনা ব্যাখ্যা করো। সিয়াম কি বলছে, সিয়ামের প্রক্রিয়া বেশি শৃঙ্খল। সিয়াম কি করছে দেখো তো, সিয়াম -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে, -10-এর বরফকে সে কি করছে, সে 30-এর পানিতে রূপান্তর করছে। তো -10-এর বরফকে সে সরাসরি পানি করতে পারবে? পারবে না। সে কি করবে, -10-এর বরফকে সে প্রথমে জিরোর কি বানাবে, বরফ বানাবে। -10-এর বরফকে সে প্রথমে জিরোর বরফ বানাবে, তারপরে জিরোর বরফকে কি করবে বলতো, জিরোর পানি বানাবে। জিরোর বরফকে জিরোর পানি বানাবে, তারপরে জিরোর পানিকে সে 100 ডিগ্রির, জিরোর পানিকে তারপরে সে 30 ডিগ্রির পানিতে রূপান্তর করতে পারবে। দেখো বুঝছো নাকি বোঝো নাই বলো। সিয়াম প্রথমে -10-এর বরফকে জিরোর বরফ বানাবে, এরপর জিরোর বরফকে জিরোর পানি বানাবে, জিরোর পানিকে 30 ডিগ্রি পানি বানাবে। সিয়াম কয়টা প্রক্রিয়া সম্পন্ন করছে, 1 2 3। তো সিয়াম 3টা প্রক্রিয়া সম্পন্ন করছে। এবং সামির কি করছে, সামির ওই 30-এর পানিকে কি করছে বলতো, আমার প্রথমে 100 ডিগ্রির পানিতে রূপান্তর করছে, 100 ডিগ্রির পানি রূপান্তর করছে, তারপরে এই 100-এর পানিকে কি করছে বলতো 100-র বাষ্প। এটা সামির করছে, কে করছে, সামির করছে। তাহলে সিয়াম বলতেছে ওর প্রক্রিয়াটা বেশি শৃঙ্খল, ব্যাখ্যা করো। কেমনে করবা, আমরা কোনো প্রক্রিয়া শৃঙ্খল না বিশৃঙ্খল কেমনে বুঝি, এনট্রপির দ্বারা। এনট্রপি মানে কি, বিশৃঙ্খলার মাত্রা।
যার প্রক্রিয়াতে এনট্রপির পরিমাণ বেশি তারটা বেশি বিশৃঙ্খল। তাহলে সিয়ামের জন্য এনট্রপির পরিবর্তন এবং সামিরের জন্য এনট্রপির পরিবর্তন বের করব। তো এনট্রপির পরিবর্তনের তোমাদের এই সূত্রটা করাই দিছি। দেখো এই সিকিউ একদম 100% তোমাদের কিন্তু আমি এমসিকিউতেই শেষ করে দিছি, তাই না? দেখো আমরা শিখছিলাম এনট্রপির পরিবর্তন নির্ণয়ে দুইটা সূত্র, তিনটা সূত্র মূলত। একটা কি ডেল এস ইকুয়াল টু এম এস লন T2/T1। T2/T1 এই সূত্র কখন ইউজ করবা বলো? যখন কি তাপমাত্রার পরিবর্তন হবে তখন ওই সূত্র ইউজ করবা। আরেকটা কি mLF/T। আরেকটা কি বলতো ডেল এস ইকুয়াল টু mLV/T। কোনটা কখন ইউজ করবা মনে আছে? প্রথমটা ms লন T2/T1, দ্বিতীয়টা mLF/T, তৃতীয়টা mLF/T। প্রথমটা কখন ইউজ করবা? যখন তাপমাত্রা চেঞ্জ হবে। দেখো এইখানে যেখানে যেখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে সেখানে এই সূত্র ইউজ করবা। তারপরে দ্বিতীয়টা কোথায় ইউজ করবা? যখন আমাদের কি হবে বলতো পানি গলবে যখন, অর্থাৎ জিরুর পানি যখন, অর্থাৎ জিরুর বাষ্প, অর্থাৎ জিরুর বরফ যখন জিরুর পানিতে রূপান্তর হবে তখন mLF। যখন 100 ডিগ্রির পানি 100 বাষ্পতে রূপান্তর হবে তখন জাস্ট mLV। জাস্ট তুমি এইটা মনে রাখবা যে ms লন T2/T1 তাপমাত্রা চেঞ্জ হইলে, আর তারপরে mLF বা mLV। তো mLF কখন ইউজ করবো আমরা বুঝতেছি, যখন বাষ্প যখন আমার কি হবে পানি যখন বাষ্পে রূপান্তর হবে তখন LV। আবার জিরুর বরফ যখন জিরুর পানিতে রূপান্তর হবে তখন LF। কেমন? তো জাস্ট এখানে সূত্র ইউজ করবা, করলেই হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে সূত্র ইউজ করবা তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু করে দিই, এটা করে দিব না, জাস্ট আমি একটু দেখাই দিব, বাকিটা তোমরা করবা। এই যে দেখো -10 বরফকে জিরুর বরফ বানাচ্ছে, তার মানে কিসের চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাপমাত্রা চেঞ্জ হইলে আমাদের এনট্রপি ডেল S1 ধরলাম। এনট্রপি সমান কি হবে? ms লন T2/T1। তো বস্তুর ভর কত দেওয়া আছে? 1 কেজি। এম এস এর পরিমাণ কত? 4200 ইন্টু লন T2 কত দেখো তো, T2 কত করছে? 0 মানে কত বলতো? 0 মানে কত আমাদের 273। 0 মানে 273 কেলভিন, এবং -10 মানে কত? 263। করলে যেটা পাবা সেটা হবে ডেল S1 এর মান। বুঝছো? মানে -10 থেকে 0 নিয়ে যাইতে এনট্রপির পরিবর্তন পেয়ে গেছি। এবার জিরুর বরফকে জিরুর পানি করবা। জিরুর বরফকে জিরুর পানি করতে এনট্রপির পরিবর্তন কত হবে বলো? ডেল S2। জিরুর বরফকে জিরুর পানি করতেছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে কোন সূত্র ইউজ হবে? mLF। m এর পরিমাণ কত? 1। LF এর পরিমাণ কত দেখো তো, দেওয়া আছে 3.36 গুণন 10⁵ ডিভাইডেড বাই আমার তাপমাত্রার প্রয়োজন। 0 ডিগ্রি মানে কত? 273। ক্লিয়ার? তারপরে আবার জিরুর পানিকে যখন তুমি 30 পানি বানাবা তখন কিসের চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা চেঞ্জ হলে কি বলতো? ডেল এস ইকুয়াল টু ms লন T2/T1। এই সূত্র প্রযোজ্য। m এর পরিমাণ দেওয়া আছে 1, s এর পরিমাণ কত হবে? s এর পরিমাণ 4200 ইন্টু লন T2 এর পরিমাণ কত? 30 মানে কত বলতো? 273 যোগ 30 303 ডিভাইডেড বাই T1 কত? T1 মানে 0 মানে 273। তাহলে দেখো সিয়ামের প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা পেয়ে গেছি। সিয়াম -10 এর বরফকে জিরুর বরফ বানাচ্ছে ডেল S1, তাহলে ms লন T2/T1। জিরুর বরফকে জিরুর পানি ডেল S ইকুয়াল টু mLF/T। জিরুর বরফকে জিরুর পানিকে 30 পানি, তাহলে ms লন T2/T1। তাহলে এই তিনটা যোগ করবা, ডেল S1 ডেল S2 ডেল S3, ডেল S3 তিনটা যোগ করলে সিয়ামের জন্য পাবা, সিয়ামের জন্য বিশৃঙ্খলার মাত্রা পাবা, সিয়ামের S পাবা। কি করবা? ডেল S1 প্লাস ডেল S2 প্লাস ডেল S3 তিনটা যোগ করবা, আর ডেল S1 ডেল S2 ডেল S3 বের করছি না কার জন্য? সিয়ামের জন্য। তার মানে সিয়ামের বিশৃঙ্খলার মাত্রা আমরা পেয়ে গেছি, তাই না? তিনটা যোগ করলে সিয়ামের বিশৃঙ্খলার মাত্রা পেয়ে যাবে। সেম ভাবে সামিরের জন্য বিশৃঙ্খলার মাত্রা বের করবা। সূত্র কি হবে দেখো? সামির 30 পানিকে 100 পানি বানাচ্ছে, তাপমাত্রা চেঞ্জ করতেছে, তার মানে সূত্র ms কত? 4200। এটা মনে করো যে ডেল S, এটা তোমার 1 ধরে, এটা ডেল S1 কার জন্য? এটা সামিরের। কার জন্য? এটা সামিরের জন্য ডেল S1 ইকুয়াল টু ms দেখো লন ms লন T2 কত বলতো? কত করছে? 100 ডিগ্রি মানে কত? 373। প্রথমে ছিল কত? 30 মানে কত? 303। তাহলে এটা কি পাবা? 30 পানিকে 100 পানি বানাইতে এনট্রপি কত পেয়ে গেছি। এবার 100 পানিকে 100 বাষ্প বানাবো, তাহলে এনট্রপির পরিবর্তন ডেল S2 সমান কি হবে? m এর পরিমাণ কত? 1। LV মানে কত বলতো? 2.26 গুণন 10⁶ ডিভাইডেড বাই তাপমাত্রা কত? 100 ডিগ্রি মানে কত? 373। তাহলে সামিরের জন্য ডেল S1 ডেল S2 পাইছি। তাহলে সামিরের মোট বিশৃঙ্খলা ডেল S সমান কি হবে? ডেল S1 প্লাস ডেল S2। তাহলে এটা কার জন্য পাবা? সামিরের বিশৃঙ্খলা এটা পাবা, আর এখানে আমরা সিয়ামের বিশৃঙ্খলা পাইছি। তো সিয়ামের বিশৃঙ্খলার মাত্রা যদি সামিরের চেয়ে কম হয় তাহলে সিয়ামের যুক্তি সঠিক, নাহলে সিয়ামের যুক্তি সঠিক না। বুঝছো না বোঝো না আমাকে বলো? আশা করি সবাই বুঝছো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, যে তুমি যখন পানিকে একটা অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে গেলে কি কি চেঞ্জ হয়
এটা তোমার জানতে হবে কতটা ধাপে তোমার যাইতে হয়। যেমন তুমি -10-এর বরফকে 100 ডিগ্রি বাষ্প প্রথমেই বানাইতে পারবা না। -10-এর বরফকে 0-এর বরফ বানাবা, 0-এর বরফকে তুমি 0-এর পানি বানাবা, 0-এর পানিকে 100-এর পানি বানাবা, 100-এর পানিকে তারপরে 100-এর বাষ্প বানাইতে হবে। অর্থাৎ একই সাথে তুমি অবস্থা এবং তাপ চেঞ্জ করতে পারবা না। যখন অবস্থানের চেঞ্জ হবে তখন তাপমাত্রা চেঞ্জ হবে না। মানে তোমার যখন বরফ যখন পানিতে পরিণত হবে, এখানে কি চেঞ্জ হচ্ছে? অবস্থার পরিবর্তন। তখন তাপমাত্রা চেঞ্জ হবে না, অর্থাৎ 0-এর বরফ 0-এর পানিতে রূপান্তর হবে। বুঝছো? আশা করি তোমরা এটা পারবা, এটা আর করাই দিতে আমার হবে না। এরপর তোমাদের মোটামুটি 5টা সিকিউ করাই দিছি। কয়টা? 5টা। তাপগতিবিদ্যা থেকে 5টা সিকিউ করাই দিছি, আর একটা অফার হিসেবে আরেকটা করাই দিছি। ওইটা ধরা যাবে না, ওইটা সেম টাইপের ম্যাথ 2টা করাই দিছি। তো এই 5টা থেকে ইনশাল্লাহ তোমার যে বডি হোক না কেন, ইনশাল্লাহ এই 5টা থেকেই তুমি কমন পাবা, এটা তুমি শিওর থাকতে পারো। এরপরে আমরা ছোট্ট একটা অধ্যায় দেখবো, ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানকে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে হবে, মানে করতে হবে। ভৌত আলোক বিজ্ঞান ইজি, একদম ইজি। ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, তারপরে আমাদের শেষের অধ্যায় সেমিআই কন্ডাক্টর, পরমাণু মডেল, এগুলা একদম ইজি, একদম ইজি। তুমি যদি বলো যে ভাই সিট তৈরি পারি না, চল তৈরি পারি না, অ্যান্সার করো না, তোমার অ্যান্সার করতে হচ্ছে না ওইটা, এই অধ্যায়গুলো করো, এগুলো তো ইজি বিজি, একদম ইজি। কেমন? আমরা এখন ভৌত আলোক বিজ্ঞান দেখবো। তো ভৌত আলোক বিজ্ঞান দেখার আগে এর কিছু আমরা সূত্র দেখবো। কেমন? এর কিছু কি দেখবো? সূত্র দেখবো। তো বাতিচারের জন্য দেখো, বাতিচারের জন্য আমরা সূত্র দেখবো। কিসের জন্য? বাতিচারের জন্য। কোনটা কিভাবে হচ্ছে এখন এইটা তোমাদের বোঝার টাইম না, এখন জাস্ট সূত্রটা দেখো, সূত্রের প্রয়োগটা দেখো, ম্যাথ করো। আর যারা একাডেমিকে বুঝে আসছো ওয়েলকাম। এখন যে তোমাদের এগুলো বোঝাইতে যায় সময় ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন ক্লাসটা বড় করা মানে তোমাদের লস। তো যতটা চেষ্টা করা যায় কম্প্যাক্ট আকারে পরীক্ষার আগের দিন যেভাবে করলে তুমি পরীক্ষায় পারবা সেভাবে জাস্ট আমি করাই দেবো এখন। কেমন? তো বাতিচার, আরেকটা কি বলতো? বাতিচার, তারপরে আমরা পড়বো অপবর্তন। আরেকটা কি? অপবর্তন। অপবর্তন। আরেকটা কি? অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং। কেমন? কয়টা? 3টা। বাতিচার, অপবর্তন এবং অপবর্তন গ্রেটিং। তো বাতিচারের জন্য আমরা শিখছি, তাই না? বাতিচারের জন্য আমরা শিখছি কি? শিখছি বলতো? আমাদের গঠনমূলক বাতিচার কখন গঠিত হয়? গঠনমূলক বাতিচার কখন গঠিত হয়? যখন দশা পার্থক্য, কি বলতো? দপা, মানে দশা পার্থক্যের মান যদি আমার পায়ের জোর গুণিতক হয়, অর্থাৎ 2n পাই হইলে আমার কি হয়? এটা গঠনমূলক বাতিচার। কি হয় বলতো? গঠনমূলক বাতিচার। কি কি হয় বলতো? গঠনমূলক বাতিচার। গঠনমূলক বাতিচার কখন হয়? যখন দশা পার্থক্য পায়ের জোর গুণিতক আমরা শিখছি। আর আমাদের ধ্বংসাত্মক বাতিচার কখন হয়? যখন দশা পার্থক্য, দেখো, যখন ধ্বংসাত্মক, কখন? ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক কখন হয় বলতো? যখন দশা পার্থক্য আমাদের কি হয়? পায়ের জোর বিজোড় গুণিতক। পায়ের বিজোড় গুণিতক মানে 2n-1 ইন্টু আমাদের পাই। পায়ের বিজোড় গুণিতক 2n-1 ইন্টু পাই। এটা আমাদের কি? যখন আমাদের বাতিচার ধ্বংসাত্মক বাতিচার হবে। ধ্বংসাত্মক বাতিচার মানে দুইটা আলো যখন বিপরীত দশায় মিলিত হয়ে অন্ধকার পর্যায়ে সৃষ্টি করবে, সেটা আমাদের কি? ধ্বংসাত্মক বাতিচার। ধ্বংসাত্মক বাতিচারের শর্ত এইটা, আমাদের গঠনমূলক বাতিচারের শর্ত এটা। গঠনমূলক বাতিচার হওয়ার শর্ত পায়ের জোর গুণিতক, এবং ধ্বংসাত্মক হওয়ার শর্ত পায়ের বিজোড় গুণিতক হইতে হবে। ওকে, এবার দেখো বাতিচারের জন্য কিছু সূত্র। তার আগে তোমাকে এইটা বুঝতে হবে, মনে করো এই যে এটা উৎস, কেমন? এই দুটা উৎস। তো দুটা উৎস থেকে কি হবে? দুইটা এরকম আলো বের হবে। আলো বের হয়ে এখানে কি হবে? পর্দায় পড়বে, তাই না? উৎস থেকে তুমি যদি আলো ধরো, এখান থেকে আলো যদি ধরো, আলো কি হবে? সামনে একটা পর্দা রাখলে পর্দায় গিয়ে পড়বে। কেমন? তো এই উৎস থেকে এই পর্দার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা আমাদের ডি। উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব কি? ডি। উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এই উৎসদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা এ। উৎসের মধ্যবর্তী দূরত্ব এ, উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি, এবং মাঝখানে যে আমাদের ডোরা তৈরি হবে সেটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কি বলি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এভাবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ক্রমান্বয়ে কেন্দ্রীয় এবং অন্ধকার ক্রমান্বয়ে আমাদের কি হবে? তৈরি হবে। কেন্দ্রীয় এবং অন্ধকার ক্রমান্বয়ে তৈরি হবে। তো তোমাকে যদি বলা হয়, দেখো, তোমাকে যদি বলা হয় যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2 নম্বর উজ্জ্বল ডোরার দূরত্ব কত, মানে 2 নম্বর মানে কোনটা? এটা কেন্দ্রীয় হইলে 2 কোনটা? 1 2, মানে এইটার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2 নম্বর উজ্জ্বল ডোরার দূরত্ব xl। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n-তম ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র xn। কি বলছি? কেন্দ্রীয় ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র xn। ওকে, তাহলে xn সমান আমরা লিখতে পারবো, দেখো, xn সমান লিখতে পারবো n ল্যামডা d/a। xn সমান কি লিখতে পারবো? n ল্যামডা d/a। কেমন? তাহলে আমরা দেখো কি লিখতে পারতেছি? xn সমান কি লিখতে পারবো? n ল্যামডা d/a। এটা আমার কিসের জন্য প্রযোজ্য? কেন্দ্রীয় ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র xl। এবার তোমাকে যদি বলা হয় ডোরার প্রস্থ, কি? ডোরার প্রস্থ মানে একটা ডোরার প্রস্থ, এই যে ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ নির্ণয় সূত্র দেখো কি? ডোরার প্রস্থ, এটা ভালোভাবে মনে রাখবা। ডোরা প্রস্থ
ডোরা প্রস্থ সমান আমরা লিখতে পারি, ডোরা প্রস্থকে তুমি ডেল এক্স অথবা জেড দ্বারা প্রকাশ করতে পারো, প্রবলেম নেই। তো আমি ডেল এক্স দ্বারা প্রকাশ করি। ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু দেখো এন, ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু দেখো ল্যামডা ডি বাই টোয়াইজ এ। এটা আমাদের কি ডোরা প্রস্থ নির্ণয়ের সূত্র কি বলছি, ল্যামডা ডি বাই টোয়াইজ এ। ভালোভাবে মনে রাখবা, ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই টোয়াইজ এ। কি এটা ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইজ এ। এবং তোমাকে যদি বলা হয় যে ডোরা ব্যবধান কি বলতো, যে কি ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, তো ডোরা ব্যবধান সমান তুমি কি লিখতে পারবা, দেখো ডোরা ব্যবধান সমান তুমি লিখতে পারবা যে ডোরা ব্যবধান সমান লিখতে পারবা এক্স, দেখো ডোরা ব্যবধান সমান তুমি কি লিখতে পারবা যে ল্যামডা ডি বাই এ। ডোরা ব্যবধান সমান লিখতে পারবা ল্যামডা ডি বাই এ। অনেকেই এটা গোলাই ফেলো যে ডোরার প্রস্থ এবং ডোরা ব্যবধান সেম মনে করো, ডোরা ব্যবধান আর ডোরার প্রস্থ কিন্তু সেম না। ডোরা ব্যবধান নির্ণয় সূত্র ল্যামডা ডি বাই এ, ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইজ এ, ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইজ এ, ডোরা ব্যবধান ল্যামডা ডি বাই এ। ওকে, এটা বুঝলাম আর বাতি চার শেষ, এটা বুঝলাম আর বাতি চার শেষ। এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ, ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইজ এ। এবার ডোরা ব্যবধান কি বলতো ল্যামডা ডি বাই এ। ওকে, বুঝছো না? আশা করি বুঝছো। এবার তোমাকে যদি বলা হয় অপবর্তন, এর আগে আমরা দেখবো অপবর্তন দেখার আগে দেখবো বাতি চার। বাতি চারে দেখো আমার, দেখো এর আগে অপবর্তন দেখার আগে আমরা দেখবো অপবর্তন গেটিং। তো অপবর্তন গেটিং এ চরমের শর্ত কি, চরম, চরম মানে কি মনে রাখবা, চরম মানে মনে রাখবা যে গঠনমূলক বাতি চার যেটা, এখানে আমাদের চরম সেম, অর্থাৎ আমাদের গঠনমূলক বাতি চার যা চরম সেম, গঠনমূলক বাতি চার যা চরম সেম। কেমন? তো চরমের সূত্র আমাদের ডি সাইন থিটা ইকুয়াল টু, ডি সাইন থিটা ইকুয়াল টু কি হবে এন ল্যামডা, ডি সাইন থিটা ইকুয়াল টু কি হবে এন ল্যামডা। এটা কার সূত্র? অপবর্তন গেটিং এর চরমের সূত্র। এবার তোমাকে যদি বলা হয় এটা অপবর্তন গেটিং এর কার সূত্র? চরমের সূত্র। অপবর্তন গেটিং এর অবমের সূত্র কি হবে দেখো অবম, অপবর্তন গেটিং এর অবমের সূত্র ডি সাইন থিটা ইকুয়াল টু 2n minus 1 2n minus 1 into lambda by 2। চরমের সূত্র d sin theta equal to n lambda, অবমের সূত্র d sin theta equal to 2n minus 1 lambda by 2। কার ক্ষেত্রে? এটা আমাদের অপবর্তন গেটিং এর ক্ষেত্রে। কার? অপবর্তন গেটিং এর ক্ষেত্রে। ডিটা কি আমাদের অপবর্তন গেটিং ধ্রুবক, ডিটা কি অপবর্তন গেটিং ধ্রুবক। কেমন? আচ্ছা, বুঝছো আশা করি। এরপরে আমরা দেখবো অপবর্তন। অপবর্তনের জন্য সূত্র দেখো, অপবর্তনের জন্য সূত্র কি? অপবর্তনের সূত্র আমার অপবর্তন গেটিং এর বিপরীত। কি বিপরীত? অপবর্তনের সূত্র অপবর্তন গেটিং এর বিপরীত। তো অপবর্তনের চরমের শর্ত কি হবে দেখো, অপবর্তনের চরম হবে, চরমের শর্ত কি তাইলে চরম, চরমের শর্ত আমার এখানে হবে a sin থিটা ইকুয়াল টু 2n মাইনাস কি বলতো 1 ল্যামডা বাই 2। বুঝছো না? এটা আমার চরম। অপবর্তনের জন্য চরম যা, অপবর্তন গেটিং এর জন্য অবম তা। সহজভাবে মনে রাখবা, অপবর্তন গেটিং কে মুখস্থ ঠরস্থ করবা, এর বিপরীত অপবর্তন। জাস্ট এই কয়টা সূত্র যেটা লিখে দিচ্ছি, এইটা পারলেই তোমার শেষ, এইটা পারলেই তোমার ভৌত আলোক বিজ্ঞান শেষ একদম। শুধু সূত্র লাগাই দিবা শেষ। পরীক্ষা গিয়ে আমরা সূত্রই বলাই ফেলি। তো এই যেটা বললাম এভাবে মনে রাখবা। তুমি অপবর্তন গেটিং এর সূত্রটা মনে রাখবা, চরমের শর্ত d sin θ = n ল্যামডা এবং অন্ধকারের শর্ত d sin θ = 2n - 1 ল্যামডা। এটার বিপরীত কি আমাদের অপবর্তন, তাই না? তো এটার বিপরীত মানে কি? এখানে যেটা অন্ধকার এটা সেখানে উজ্জ্বল। তো এইখানে জাস্ট একটা ডিফারেন্স, এখানে তুমি 2n - 1 ইউজ করতে পারো, আবার তুমি 2n + 1 ও ইউজ করতে পারো। এখানে আমরা 2n + 1 ইউজ করব। তাইলে কি হবে? প্রশ্নে যেটা n এর মান দেওয়া থাকবে সেটাই বসাইতে পারবো। আর যদি অপবর্তনের ক্ষেত্রে আমরা 2n - 1 ইউজ করি, তাহলে প্রশ্নে যেটা n এর মান দেওয়া আছে ওইটা বসাইতে পারবো না, ওখান থেকে 1 কমাইতে হবে। এত ঝামেলাতে আমরা যাবো না, আমরা অপবর্তনের জন্য জাস্ট 2n + 1 বসাই দিব। কেমন? এবং অপবর্তনের জন্য দেখো, এবং অপবর্তনের জন্য আমার আরেকটা কি, অপবর্তনের অবম, অপবর্তনের অবমের সূত্র কি? অবম, অবম ইকুয়াল টু হবে a sin θ = n ল্যামডা। a sin θ = কি? n ল্যামডা, তাই না? আমার চরমের জন্য ছিল d sin θ = n ল্যামডা, অপবর্তনের জন্য হয়ে গেছে a sin θ = m ল্যামডা। বুঝছো? একটা অপরটার বিপরীত। আরেকবার প্রথম থেকে। আচ্ছা, আরেকটা তোমার সম্পর্ক মনে রাখতে হবে যে কি, এটা শিখাইছি তোমাদের, দ পা ইকুয়াল টু 2π/λ ইকুয়াল টু কি হয়? প পা। এটা কোনো না কোনো বোর্ডে এমসিকিউতে আসবে। যাও, দ পা ইকুয়াল টু 2π/λ ইকুয়াল টু প পা। আমরা জানি গঠনমূলক বাতি চারের দশা পার্থক্য কি হয়? পায়ের জোর গুণিতক। এখন তোমার যদি পরীক্ষায় আসে যে গঠনমূলক বাতি চারের পদ পার্থক্য কত হবে, পারবা না বের করতে? অবশ্যই পারবা। তুমি জানো গঠনমূলক বাতি চারের হওয়ার সত্য কি? দশা পার্থক্য পায়ের জোর গুণিতক করতে হয়, অর্থাৎ দশা পার্থক্য কি হইতে হয়? 2n π হইতে হয়। দশা পার্থক্য যদি 2n π হয়, দশা পার্থক্য 2n π হইলে পদ পার্থক্য কত বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই যে 2π কাটো, তাহলে দেখো পদ পার্থক্য কি হবে? n ল্যামডা। পদ পার্থক্য কি হবে তাহলে? n ল্যামডা। পদ পার্থক্য কি হবে? n ল্যামডা। এটা কার পদ পার্থক্য? এটা আমার গঠনমূলক বাতি চারের পদ পার্থক্য। তো এটা মনে রাখার প্রয়োজন নাই, তুমি জাস্ট মনে রাখবা যে গঠনমূলক বাতি চারের দশা পার্থক্য কি, পদ পার্থক্য আপনি এইভাবে বের হয়ে আসবে। কেমন? তুমি মনে রাখবা গঠনমূলক বাতি চারের দশা পার্থক্য
2n পাই, পায়ের জোর গুণিতক। আর আমাদের কি ধ্বংসাত্মক বাতিচার 2n মাইনাস পাই, অর্থাৎ পায়ের বিজোড় গুণিতক। এবং সব জায়গাতে বিজোড় সংখ্যা ইউজ করার জন্য 2n মাইনাস 1 ইউজ করব, শুধু অপবর্তন ছাড়া অপবর্তনে 2n প্লাস 1 ইউজ করবো। মনে রাখবা এই যে সূত্র লেখা দিচ্ছি, তাইলে এই হিসেবে যদি করো n এর মান উদ্দীপকে যা দেওয়া আছে সেটা বসাই দিবা, তাহলেই হবে। এরপরে xn কি, xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ, অর্থাৎ কেন্দ্রীয় ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে চলো জাস্ট এই সূত্রগুলো মনে রাখো, ইনশাআল্লাহ এই অধ্যায় শেষ। 10 মিনিটের মধ্যে এই অধ্যায় শেষ হয়ে যাবে, একদম ইজি বিজি। জাস্ট এই সূত্রগুলো মুখস্থ খরস্থ রাখো, অধ্যায় শেষ। চলো আমরা ম্যাথ দেখবো এখন। দেখো এই ম্যাথে কি বলতেছে যে পদার্থ বিজ্ঞানের গবেষণাগারে ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি সম্পূর্ণ করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চির দ্বয় থেকে, তার মানে কি বলতো 2.95 মিলিমিটার ব্যবধানের চিরের মধ্যবর্তী দূরত্ব, যেটা উৎসের মধ্যবর্তী দূরত্ব সেটা কি এ, এর মান দেওয়া আছে 2.95 থেকে 1 মিটার দূরে পর্দা, কত মিটার দূরে পর্দা, কার মান, ডি এর মান, বুঝছো? এর মান দেওয়া আছে 2.95 এবং পর্দার দূরত্ব মানে ডি এর মান দেওয়া আছে। এবার বলতেছে পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবস্থিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আলোর 5900 অ্যাংস্ট্রম, এবং বলতেছে তরঙ্গ দ্বয়ের পথ পার্থক্য পাওয়া গেল এত। ক্লিয়ার? প্রশ্নে আমার ডির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, যাই বের করতে বলুক না কেন বের করতে পার, বুঝছো? দেখো প্রথম প্রশ্ন, আয় হায় এটা প্রথম প্রশ্ন না, প্রথম প্রশ্ন মিস্টেক হয়ে গেছে। যে প্রথম প্রশ্ন এটা গ নাম্বার প্রশ্ন, যে তোমাকে বলা হচ্ছে গ নাম্বার প্রশ্নে যে ডোরা প্রস্থ নির্ণয় করো। কি নির্ণয় করো? ডোরা প্রস্থ নির্ণয় করো। ডোরা প্রস্থ নির্ণয় করতে হবে, এটা কত? এটা গ নাম্বার প্রশ্ন। কেমন? তোমার প্রশ্নে দেখো কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে আমাকে বলো তো? প্রশ্নে এর মান দেওয়া আছে। এটা কি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উৎসের মধ্যবর্তী দূরত্ব, কত দেওয়া আছে? 2.95 মিলিমিটারকে যদি মিটার বানাইতে চাও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ওকে, এবার কার মান দেওয়া আছে? পর্দার দূরত্ব, ডি এর মান দেওয়া আছে। কত দেখো তো? 1 মিটার দূরে, পর্দার মান 1 মিটার দূরে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কত? 5900 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটার বানাইতে কি করতে হয়? 10⁻10 দ্বারা গুণ করতে হয়। ওকে, কি বের করতে বলছে? ডোরা প্রস্থ। ডোরার প্রস্থ নির্ণয়ের সূত্র কি? ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টোয়াইজ। মনে রাখবা ডোরার প্রস্থ মানে ল্যামডা ডি বাই টোয়াইজ, আর ডোরার ব্যবধান মানে ল্যামডা ডি বাই, তাই না? তাহলে এখানে জাস্ট মান বসাই দাও। ল্যামডার মান কত? 5000 ইন্টু 10⁻10 ইন্টু ডি এর মান কত? 1 মিটার ইন্টু 2 ইন্টু এ এর মান কত? 2.95 গুণন 10⁻3। শেষ। 2 সেকেন্ডে ইজি বিজি সূত্র বসাই দেওয়া, জাস্ট ডোরার প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। এবার দেখো আমরা ঘ নাম্বার বলবো। ঘ নাম্বার কি বলতেছে? দেখো ঘ নাম্বার কি বলতেছে? পি বিন্দুতে কি ধরনের বাতিচার সৃষ্টি হবে, মানে পি বিন্দুতে কেমন বাতিচার হবে, অন্ধকার নাকি আমাদের উজ্জ্বল, মানে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক বাতিচার হবে, সেটা বের করতে হবে। তো আমরা কি জানি গঠনমূলক বাতিচার কখন হয়? যখন দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক হয়, এবং ধ্বংসাত্মক কখন হয়? যখন পায়ের বিজোড় গুণিতক। অর্থাৎ আমরা এখান থেকে এন এর মানটা বের করবো। কার মান বের করবো? এন এর মান। যদি দেখি আমাদের দশা পার্থক্য জোড় গুণিতক হয় তাহলে আমাদের গঠনমূলক, যদি দেখি বিজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক। তো দেখো বলতেছে যে পি বিন্দুতে, যে আমাদের পি বিন্দুতে, যে পি বিন্দুতে যে পথ পার্থক্য হয় সেই পথ পার্থক্যের মান 2.36 গুণন 10⁻6। পথ পার্থক্যের মান কত? 2.36 গুণন 10⁻6 মিটার পি বিন্দুতে। তা আমরা কি জানি? দেখো পথ পার্থক্য প্রশ্নে দেওয়া আছে, আমরা জানি দপা। তুমি আমার জন্য পরীক্ষায় দপা লিখো না, তুমি লিখবা দশা পার্থক্য ইকুয়াল টু 2π বাই ল্যামডা কি বলতো? পা পথ পার্থক্য। আমরা কি বের করব? আমরা দশা পার্থক্য বের করব। তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু হবে 2π বাই ল্যামডা ইন্টু ল্যামডার মান দেওয়া আছে না প্রশ্নে? ল্যামডার মান দেওয়া আছে, তো হ্যাঁ বসাই দাও। ল্যামডার মান কত? 5900 অ্যাংস্ট্রম। 5900 অ্যাংস্ট্রমকে তুমি যদি মিটার বানাতে চাও 10⁻10 দ্বারা গুণ করতে হবে ইনটু পথ পার্থক্য। পথ পার্থক্যের মান কত? 2.26 গুণন 10⁻6। ক্লিয়ার? এটাকে আমরা এবার এখান থেকে বসাই দিবা, দিয়ে দেবে ক্যালকুলেটর তোমাকে দিবে দশা পার্থক্য ইকুয়াল টু, ক্যালকুলেটর তোমাকে এখানে পাইকে যদি না বসাও, পাইকে না বসালে ক্যালকুলেটর তোমাকে কেমন আনসার দিবে? দেখো ক্যালকুলেটর তোমাকে দিবে 7.66। তো 7.66 এটাকে কোনো আমাদের বলো তো এন এর মান হইতে পারে, মানে কতটুকু ডোরা? এন কি আমার 7.56 হইতে পারে না পূর্ণ সংখ্যা হইতে পারে? তো আমরা যদি 7.5 এর চেয়ে, অর্থাৎ 0.5 এর চেয়ে বেশি গেলে এর পরের সংখ্যা ধরে নিব, অর্থাৎ এটাকে আমরা ধরে নিব 8। কত ধরে নিব? 8। তার মানে এখানে পাবা 8 পাই। বুঝছো না বোঝো নেই? এটুকু মান বসাই দিলে ক্যালকুলেটর তোমাকে দিবে 7.56। তো এন এর মান তো 7.56 হইতে পারবে না, হয় 7 হইতে হবে, নাহলে 8 হইতে হবে, নাহলে 9 হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, তাই না? তো তুমি 7 ধরবা না 8 ধরবা? কেমন বুঝবা? 0.5 পার হয়ে গেছে, অর্থাৎ 8 ধরবা। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? দশা পার্থক্য কি হলো? পায়ের এটা কি 8টা কি জোড় না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, জোড় সংখ্যা। অর্থাৎ দশা পার্থক্য হয়েছে পায়ের জোড় গুণিতক। পায়ের জোড় গুণিতক হইলে কি হবে?
গঠনমূলক বাতিচার কি হবে গঠনমূলক বাতিচার পায়ের জোর গুণিতক হইলে কেমন হবে গঠনমূলক বাতিচার বুঝছো না বোঝো নাই প্রশ্নে বলতেছে পি বিন্দুতে আমার কি ধরনের বাতিচার সৃষ্টি হবে বাতিচার কেমন হয় গঠনমূলক বা ধ্বংসাত্মক পায়ের জোর গুণিতক হইলে গঠনমূলক বিজোড় গুণিতক হইলে কি আমাদের ধ্বংসাত্মক তাই না তো এখানে আমাদের পথ পার্থক্যের মান দেওয়া আছে ওইখান থেকে দেখতেছি এনটা কি জোর গুণিতক তাই আমাদের গঠনমূলক বাতিচার দেখো পরের প্রশ্ন কি বলতেছে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এই যে এই সিস্টেমে আমার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে কেমনে করবা দেখো এই যে উৎস এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব এটা কি উৎসের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত এর মান 0.04 মিলিমিটারকে কি করবা মিটার বানাবা 10⁻³ দ্বারা গুণ কেমন উৎসের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং এই যে উৎস থেকে পর্দার দূরত্ব দেখো এই যে উৎস থেকে পর্দার দূরত্ব কত দেওয়া আছে 1 মিটার ডির মান দেওয়া আছে 1 মিটার এবং তোমার আরেকটা এখানে কথা বলতেছে দেখো এই যে শূন্য থেকে এই যে পি বিন্দু শূন্য থেকে পি এর দূরত্ব দেওয়া আছে 6 শূন্য থেকে পি এর দূরত্ব কি দেওয়া আছে 6 এবং দেখো এই যে শূন্য থেকে পি এর দূরত্ব দেওয়া আছে কি 6 মিলিমিটার এটা কি দেওয়া আছে 6 মিলিমিটার তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব কি ছিল আমাদের xn অর্থাৎ xn এর মান দেওয়া আছে আমার 6 মিলিমিটারকে মিটার বানাও তাহলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে কেন্দ্রীয় ডোরা থেকে যে কোনো ডোরার মধ্যবর্তী দূরত্ব ছিল xn কার মান বের করবা ল্যামডার মান সূত্র ফেলাই দাও কোন সূত্র ইউজ করবা xn n ল্যামডা d বাই কি বলতো a xn n ল্যামডা d বাই a কার মান বের করতে হবে তোমার বলো তো আমার মান বের করতে হবে ল্যামডার মান তো ল্যামডা সমান তুমি কি লিখতে পারবা xn a ডিভাইডেড বাই কি হবে বলো তো n d তাই না ল্যামডার মান বের করতেছি তো দেখো xn এর মান প্রশ্নে দেওয়া আছে বসাই দাও কত দেওয়া আছে 6 × 10⁻³ দেওয়া আছে ইনটু এর মান কত দেখো এই যে 0.04 × 10⁻³ ডিভাইডেড বাই n এর মান কত দেখো তো n এর মান কত দেখো প্রশ্নে আমাদের এখানে উদ্দীপকে মিস্টেক হয়ে গেছে এখানে তোমার প্রশ্নে বলা আছে যে p হলো p কি চতুর্থ কত চতুর্থ উজ্জ্বল ডোরা বুঝছো প্রশ্নে বলে দিচ্ছে পি আমাদের চতুর্থ উজ্জ্বল ডোরা ভালোভাবে বোঝো দুটো উৎস দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব 0.04 উৎস থেকে পর্দা দূরত্ব 1 মিটার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পির দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার তার মানে এটা xn এবং বলতেছে পিটা আমাদের কি চতুর্থ উজ্জ্বল ডোরা তার মানে n এর মান কত হবে 4 হবে d এর মান কত হবে 1 মিটার বুঝছো বসাই দিবা ক্যালকুলেটর সুন্দরভাবে आंसर দিবে xn n ল্যামডা d বাই ল্যামডার মান বের করব n এর মান দেওয়া আছে 4 d এর মান দেওয়া আছে 1 এই যে এর মান দেওয়া আছে 0.04 শেষ বুঝছো না আশা করি তোমরা এটা বুঝছো চলো পরেরটা আমরা দেখব কি বলতেছে উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে কি করবা তুমি পর্দার দূরত্ব অর্ধেক করবা পর্দার দূরত্ব কি করবা d অর্থাৎ d কে তুমি কি করবা d/2 করবা d এর মান আগে কত ছিল 1 d এর মান ছিল আগে 1 1/2 করছো এখন কেমন তো বলতেছে পর্দার দূরত্ব আগে ছিল 1 এখন যদি অর্ধেক করি অর্থাৎ হাফ করি তাহলে বলতেছে ডোরা ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা বুঝছো নাকি বোঝো নাই বলতেছে তুমি যদি উৎস থেকে পর্দার দূরত্ব অর্ধেক করো তাহলে তোমার ডোরা ব্যবধান এখন অর্ধেক করলে দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান আমার আগের ডোরার প্রস্থের সমান হবে কিনা তো আগে আমাদের ডোরা প্রস্থ কত ছিল সেটা বের করি ডোরা প্রস্থ মানে কি বলতো ডোরা প্রস্থ মানে কি দেখো ডোরা প্রস্থ আমাদের কি ডোরা প্রস্থ ইকুয়াল টু আমাদের ∆x ল্যামডা d বাই কি বলতো টুয়াইস এ ∆x কি ল্যামডা d বাই টুয়াইস এ তাহলে ডোরা প্রস্থ বের করবা দেখো ল্যামডার মান কত ল্যামডার মান আগে আমরা বের করছি এই যে এখানে ল্যামডার মান বের করছি কেমন ক্যালকুলেশন করে দেখবা এটা আসবে 6 × 10⁻8 কি আসবে 6 × 10⁻8 মিটার কেমন এটা করে দেখবা তারপরে তাহলে আমরা ল্যামডার মান আগের ম্যাথে পাইছি কত 6 × 10⁻8 ইনটু d এর মান d আমাদের কত বলতো d এর মান কত 1 × 2 এর মান কত ছিল দেখো তো এর মান আমাদের দেওয়া আছে প্রশ্নে কত 0.04 মিলিমিটার 0.04 কে তুমি মিলিমিটারকে মিটার বানাইতে 10⁻³ দ্বারা গুণ বুঝছো নাকি বোঝো নাই ∆x ল্যামডা d বাই টুয়াইস এটা কি আমাদের ডোরার প্রস্থ আগের মাতে ল্যামডার মান আমরা বের করছি কত 6 × 10⁻8 মিটার কেমন 6 × 10⁻8 মিটার ইনটু আমাদের কত d এর মান কত 1 × 2 × 0.04 × 10⁻কত বলতো 3 বসাই দিবা দিয়ে দেখবা তুমি এখানে পাবা যে 750 × 10⁻6 মিটার 750 × 10⁻6 মিটার এটা আমাদের কি এখনকার ডোরার প্রস্থ এখন প্রশ্নে বলতেছে তুমি যদি কি করো d এর মান অর্ধেক করো d কি করছো তুমি এখন বলো তো d কে তুমি অর্ধেক করছো এখন d এর মান
ডি এর মান তুমি 1 নাই, এখন 1/2। ডি এর মান যদি 1/2 হয় তাহলে ডোরা ব্যবধান কত? ডোরা ব্যবধান নির্ণয় সূত্র কি বলো? ডোরা ব্যবধান নির্ণয় সূত্র কি? ব্যবধান ডিএক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই টুয়াইস, না না, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান কি ছিল? ডোরা ব্যবধান নির্ণয় সূত্র ল্যামডা ডি বাই জাস্ট এ। ডোরা প্রস্থ বললে ল্যামডা ডি বাই টুয়াইস এ, ডোরা ব্যবধান বললে ল্যামডা ডি বাই এ। তো এইখানেও মান বসাই দিবা। ল্যামডার মান কত বলো তো? 6 গুণন 10 টু দি পাওয়ার -8 ইন্টু ডি এর মান, প্রস্থর মান কত? 1/2। এর মান কত? এর মান 0.04 গুণন 10 টু দি পাওয়ার -3। এখানে ক্যালকুলেশন করবা, করে দেখবে অ্যান্সার আস্তে আস্তে কত? 750 গুণন 10 টু দি পাওয়ার -6 মিটার। দেখো তো মিলে গেছে না? এই যে মিলে গেছে। আগে কত ছিল ডোরার প্রস্থ? 750 গুণ 10 টু দি পাওয়ার -6। আমরা যখন দূরত্ব পর্দা থেকে উৎসের দূরত্ব অর্ধেক করে দিছি তখন ডোরার ব্যবধান কি হয়েছে? আগের মতো, সেম টু সেম। তার মানে কি হবে বলো তো? আগের সমান হবে। হ্যাঁ ঠিক আছে, চলো পরেরটা আমরা দেখবো কি বলতেছে। দেখো পরেরটা, দেখো ভালো করে বুঝবা, জাস্ট প্রশ্নে কি দেওয়া আছে এটা বুঝলেই ম্যাথ শেষ। বলতেছে একটা শিক্ষার্থীর সমতল অপবর্তন গেটিং, কি অপবর্তন গেটিং, তার মানে ডি আসবে। অপবর্তন পর্যবেক্ষণ করতেছিল। অপবর্তন গেটিং এর চিরের এবং দাগের বেধ যথাক্রমে 0.05 মিলিমিটার এবং 0.01 মিলিমিটার। মানে এটা এর মান, এটা কার মান? বি এর মান। আমরা ডি সমান জানি এ প্লাস বি হয়, ডি সমান কি হয়? এ প্লাস বি হয়, তাই না? তারপরে বলতেছে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রোম। পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পাওয়া যায়। প্রথম প্রশ্ন, প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ বের করতে বলতেছে। কি বের করতে বলতেছে? অপবর্তন কোণ। আমরা কি জানি? ডি সাইন থিটা ইকুয়াল টু কি বলতো? এল ল্যামডা। ডি সাইন থিটা ইকুয়াল টু কি? এল ল্যামডা। কার মান বের করতে হবে? এ সাইন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে বলতো? এল ল্যামডা বাই ডি। তো মান বসায় দাও। এন এর মান কত বলতেছে? প্রথম ক্রমের ল্যামডার মান 4000 অ্যাংস্ট্রোম দেওয়া আছে। অ্যাংস্ট্রোমকে মিটার বানাইতে 10 টু দি পাওয়ার -10 দ্বারা গুণ। ডি এর মান প্রস্থ কত দেখো তো? আমাদের এ কত দেওয়া আছে? 0.005 প্লাস কত আমাদের 0.001। ডির মান বসাই দিচ্ছি, দেখো ডি সমান এ প্লাস বি। এগুলো কি দেওয়া আছে? মিলিমিটার এককে। মিলিমিটারকে মিটার বানাও কত? 10 টু দি পাওয়ার -3। এবার কি করবা? ক্যালকুলেটরে বসাই দিবা, দিলে এখান থেকে মান পেয়ে যাবা। দেখো এখান থেকে তুমি থিটার মান বের করবা। থিটার মানটা কত পাবা? দেখো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স। দেখো আমরা একটু বসাই দিই, দিয়ে দেখি যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স আমাদের কত আছে? উপরে 4000 গুণ 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই 0.005 প্লাস 0.001 দেখবা অ্যান্সার আসতেছে আমাদের থিটার মান 3.82। বুঝছো? এটা আমাদের অপবর্তন কোণ থিটা। ডি সাইন থিটা ইকুয়াল টু জানি এল ল্যামডা। প্রশ্নে ডি এর মান দেওয়া আছে, সরাসরি দেওয়া নাই, বলতেছে রেখার সংখ্যা। ডি সমান জানি এ প্লাস বি। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। শেষ। দেখো প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা আমরা বের করবো। আমরা কি বের করতে চাচ্ছি? দেখো আমরা ধরে নিব, আমরা এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমরা এন তম পর্যন্ত, কততম পর্যন্ত? এন তম পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো। কততম পর্যন্ত? এন তম পর্যন্ত। আমাদের উজ্জ্বল ডোরা কততম পর্যন্ত সৃষ্টি হবে সেটা বের করবো। যদি দেখি এন এর মান আমাদের 10 হয়েছে, তার মানে 10 নাম্বার পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো। যদি দেখি এন এর মান 4 হয়েছে, তার মানে 4 পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো। এরপরে আর পাবো না। কেমন? তো ধরে নিব আমাদের সর্বোচ্চ, ধরে নিব কি বলতো? সর্বোচ্চ উজ্জ্বল পট্টি এন, তাই না? সর্বোচ্চ উজ্জ্বল পট্টি ধরে নিচ্ছি এন। আমরা সূত্র কি জানি? ডি সাইন থিটা ইকুয়াল টু, দেখো সূত্র কি জানি আমরা? ডি সাইন থিটা ইকুয়াল টু কি হয়? এল ল্যামডা। সূত্র জানি আমরা ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। এখান থেকে এন এর মান বের করবো। কেমন? এন এর মান বের করতে চাচ্ছি, তাহলে এন সমান কি হবে? ডি সাইন থিটা বাই এল ল্যামডা। ডি সাইন থিটা বাই কি হবে বলতো? এল ল্যামডা। তো এইখান থেকে ডি এর মান দেখো আগের পাতে আমরা বের করছি, এই যে ডি এর মান 0.05 যোগ 0.06 অর্থাৎ 0.006 গুণ 10 টু দি পাওয়ার -3 ডি এর মান। এবং থিটার মান কি ধরবা? থিটার মান কি ধরবা? মনে রাখবা সর্বোচ্চ ডোরার জন্য থিটার মান অপবর্তন কোণ হয় 90। অপবর্তন কোণ 90 যদি হয় তাহলে কেবল আমরা সর্বোচ্চ কি পাবো? ডোরা পাবো। তাহলে sin 90 বসাই দাও ডিভাইডেড বাই, এখানে আমরা কি বের করবো? এখান থেকে এন এর মান বের করবো। এন কে আবার কেন রাখছি এখানে? ল্যামডার মান কত দেওয়া আছে আমাদের? 4000। দেখো ল্যামডার মান আমাদের কত দেওয়া আছে? 4000 গুণ 10 টু দি পাওয়ার -10 অ্যাংস্ট্রোমকে মিটার বানাইছি। তাহলে এখান থেকে দেখবা এন এর মান তুমি পাবা যে 15। এন এর মান পাবা 15। বুঝছো? অর্থাৎ সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাবা 15 নাম্বার পর্যন্ত। 15তম পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাবা। তখন প্রশ্নে কি বলতেছে? 5 নাম্বার ক্রমের জন্য। হ্যাঁ 15 পর্যন্ত যদি উজ্জ্বল ডোরা পায়, 5-এ তো অবশ্যই থাকবে।
আপনার 5 নম্বর উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। বুঝছো, আমরা প্রথমে ধরে নিছি এনতম পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো। কোথায় পর্যন্ত উজ্জ্বল ডোরা পাবো সেটা বের করতেছি আমরা। তো ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এন পর্যন্ত আমরা উজ্জ্বল ডোরা পাবো, এন এর মান বের করবো। ডি এর মান প্রশ্নে দেওয়া আছে, সাইন থিটা সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য অববর্তন কোণ হইতে হবে 90, বসাই দিছি, ল্যামডার মান দেওয়া আছে। দেখতেছি সর্বোচ্চ উজ্জ্বল ডোরা 15 নাম্বার ক্রম পর্যন্ত পাবো, উজ্জ্বল ডোরা 15 নাম্বার ক্রম পর্যন্ত পাবো। এখানে বলতেছে 5 নাম্বার ক্রম পাওয়া যাবে, 15 পর্যন্ত পাইলে 5 তো পাবোই। ক্লিয়ার? দেখো পরেরটা, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটা অফার ম্যাথ। এটা একটা কি অফার ম্যাথ? দেখো 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোন আলো একটা চিরের উপর পতিত হইল, অপবর্তন প্যাটার্নের প্রথম অবম দেওয়া আছে 2 মিটার। কি দেওয়া আছে? 2 মিটার। বলতেছে স্থাপিত হইলে পর্দার কেন্দ্রীয় চরম থেকে কোথায়? কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার দূরে দেখা গেল। চির প্রস্থ বের করো। কিছু বুঝছো? বোঝো না। দেখো এটা একটা এক তীর, এক চির বিশিষ্ট অপবর্তন। কেমন? এক চির বিশিষ্ট অপবর্তন। তো এইখান থেকে কি হচ্ছে দেখো, এইখান থেকে আমাদের কি হচ্ছে, এই যে উৎস থেকে কত মিটার দূরে পর্দা আছে দেখো তো, এই যে উৎস থেকে 2 মিটার দূরে পর্দা আছে, উৎস থেকে 2 মিটার দূরে পর্দা আছে। এবং এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দেখো কত মিটার দূরে? 5 মিলিমিটার দূরে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত? 5 মিলিমিটার দূরে। অর্থাৎ এইখানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 5 মিলিমিটার দূরে আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের প্রথম অবম তৈরি হচ্ছে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 5 মিলিমিটার দূরে প্রথম অবম তৈরি হচ্ছে। এখন প্রশ্নে আমাদের বলতেছে কি বের করো? চিরের প্রস্থ বের করো। কার মান বের করতে হবে? এর মান বের করতে হবে। কার মান? এর মান। তো আমরা কি জানি বলতো? অপবর্তনের জন্য এ সাইন থিটা, এ সাইন থিটা সমান কি হয়? এন ল্যামডা। অপবর্তনের জন্য এ সাইন থিটা সমান কি হবে? এন ল্যামডা হবে। কার মান বের করবা? এর মান বের করবো। তাহলে এ সমান এন ল্যামডা বাই কি বলতো? এ। প্রশ্নে দেখো এন এর মান দেওয়া আছে, বলতেছে প্রথম, এই যে প্রথম অবম, এন এর মান 1, ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য কত? 5000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে কি বানাবা? মিটার বানাবা। কি করতে হবে? 10⁻⁻10 দ্বারা গুণ করতে হবে, ডিভাইডেড বাই। এখন আমাদের কার মান জানতে হবে? সাইন থিটার মান। হাই এখানে কি দিছি? এখানে হবে আমাদের সাইন থিটা। এর মান বের করতেছি, তাহলে এন ল্যামডা বাই সাইন থিটা। তার মানে এখানে কার মান প্রয়োজন? থিটার মান প্রয়োজন। থিটা মানে কি? অপবর্তন কোণ। আমরা কত জানি? জানি না তো কি হয়েছে বের করবো। এই যে এখানে আমার উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে না? তাহলে এই উৎস থেকে দেখো এই রেখা বরাবর আমরা রেখা দিলাম। এই কোণটা আমার কি? তাইলে এই কোণটা আমার থিটা। তো এই থিটা সমান কি লিখতে পারবো? সাইন থিটা সমান কি বলতো? সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। কিন্তু অতিভুজের মান আমরা জানি না। কিন্তু আমরা দেখো এখানে কি হয়, ট্যান থিটা সমান কি লিখতে পারবো বলতো? লম্ব বাই ভূমি। লম্ব কত? 5, ভূমি কত? এটা মিলিমিটার, 5 মিলিমিটার, ভূমি কত? 2। কেমন? তো ট্যান থিটা সমান আমরা যদি ট্যান থিটা দ্বারা যদি বের করি তাহলে কোণের পরিমাণ বের করতে পারবো। তো এখানে ট্যান এবং সাইন আমাদের সেম অর্থ নির্দেশ করবে। ট্যান থিটা যা, সাইন থিটা আমাদের সেম। কেমন? তো আমাদের সাইন থিটার মান প্রয়োজন। কার মান প্রয়োজন? দেখো সাইন থিটার মান প্রয়োজন। তো সাইন থিটা বের করতে চাইলে আমার কার মান প্রয়োজন হবে? সাইন থিটা সমান আমাদের লম্ব বাই অতিভুজ, তাই না? অতিভুজের মান প্রয়োজন। অতিভুজের মান আমরা জানি না, কিন্তু আমরা ট্যান থিটা যদি বের করি তাহলে ট্যান থিটার মান বের করবো। এখানে ট্যান এবং সাইন কি হবে আমাদের? সমান। যাহাই ট্যান তাহাই সাইন। কিসের জন্য? কারণ এই কোণের পরিমাণ খুবই ক্ষুদ্র, কোণের পরিমাণ খুবই ক্ষুদ্র, এই জন্য যাহাই ট্যান তাহাই সাইন। বুঝছো? তাহলে দেখো মান বসাই দাও। ট্যান থিটার সমান কত হইলো? সাইন থিটার জায়গায় ট্যান থিটার মান বসাই দিবা কত? 5 গুণন 10⁻³ মিলিমিটার এককে দেওয়া আছে বাই 2। কত বাই বলো তো? 2 বাই কত আমাদের হবে? 2। জাস্ট এবার ক্যালকুলেটরে বসাই দাও। দেখো কত আছে আমাদের? উপরে 5000 গুণন 10⁻10 ডিভাইডেড বাই 5 গুণন 10⁻³ ডিভাইডেড বাই আমাদের কত আছে? 2 আছে। করে দেখবা आंसर আসতেছে 2 গুণন 10⁻⁻4 মিটার। বুঝছো? সঠিক आंसर আমাদের এইটাই, 2 গুণন 10⁻⁻4 মিটার। ক্লিয়ার? আমার কি বের করতে বলতেছিল এই মাতে? তোমার বলছে চিরের প্রস্থ বের করো। কি চিরের প্রস্থ? মান এর মান। এ সাইন থিটা সমান আমরা জানি এন ল্যামডা, এ সাইন থিটা সমান এন ল্যামডা জানি। তো দেখো এ সমান কি হবে? এন ল্যামডা বাই সাইন থিটা। এন এর মান কত? 1, ল্যামডার মান দেওয়া আছে, সাইন থিটার মান প্রয়োজন। সাইন থিটা এখান থেকে বের করতে পারবো না, কিন্তু এখানে ট্যান যা সাইন তাহা, যাহাই ট্যান তাহাই সাইন। এখানে কিসের জন্য? কারণ এই কোণের পরিমাণ খুবই ক্ষুদ্র। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি করাই দিয়েছি, দিয়ে শেষ। তো তোমাদের এখানে আমি 2টা চ্যাপ্টার কভার করে দিলাম, একটা তাপ গতিবিদ্যা, একটা ভৌত আলোক বিজ্ঞান। তো এই 2টা চ্যাপ্টারে যা করাইছি ইনশাআল্লাহ এর বাইরে তোমার কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, মানে কিচ্ছুই করতে হবে না। তুমি যদি আগে কোনোদিন নাও পড়ে থাকো, ক্লাসটা ভালোভাবে বোঝো, বোঝার পরে যেগুলো দিছি এগুলো না দেখে নিজে নিজে সলভ করো। প্রয়োজনে আরো বেশি প্র্যাকটিস করতে চাইলে তুমি এই টাইপের টেস্ট পেপার বের করে এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো করে ফেলো, তুমি যদি আগে না করা থাকে। আর যাদের আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার আছে, তারা জাস্ট রিভাইজ দিতে চাচ্ছ যারা, তাদের তো বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তারা জাস্ট দেখবা, অটোমেটিক মনে হবে যে ও এগুলো তো করছিলাম আগে।
আর যাদের বেশি বেশি প্র্যাকটিস করা নাই তারা কি করবা, এই টাইপের আরো 2-1টা ম্যাথ সলভ করবা, নাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে পারবা না। পরীক্ষায় গিয়ে কিন্তু নাইলে পারবা না, তোমার প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষায় গিয়ে তুমি ধরতেই পারবা না। একটু ঘুরাই দিলে আর পারবা না, একদম হুবহু আসবে না, এই টাইপ থেকে আসবে। একটু যদি ঘুরাই দেয় তাহলে কিন্তু তুমি আর পারবা না যদি বেশি প্র্যাকটিস না করো। আর যাদের আগে থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যাদের পড়া আছে, পড়াশোনা করছো, তাদের জন্য ক্লাস অনেক বেশি ইফেক্টিভ হবে। আর তুমি যদি এতদিন কিছুই না পড়ে থাকো, তোমার জন্য ইফেক্টিভ হবে যদি তুমি ভালোভাবে ক্লাসটা করার পরে প্র্যাকটিস করো। তো তোমরা সবাই জাস্ট ভিডিওটা চাচ্ছ, এই জন্য এই ভিডিওটা আমি দ্রুত আপলোড করে দিব, এই জন্য এই দুটো চ্যাপ্টার করাই দিলাম। এরপরের ভিডিওতে 3 ঘন্টার মধ্যে, এরপরের ভিডিওতে 3 ঘন্টার মধ্যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমি শেষ করে দিব। এরপরে আমাদের আছে সেমি কন্ডাক্টর, 20 মিনিটের ক্লাস, 20 মিনিটে একটা সিকিউ করাবো, একটাই আসবে। তারপরে পরমাণু মডেল, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, মাত্র 2টা কনসেপ্ট শেষ। এরপর আমাদের কি আছে, আধুনিক পদার্থ বিজ্ঞান, এইটাও খুবই ছোট, এখান থেকে 2-3টা ম্যাথ করলেই আমাদের শেষ হবে। এরপর আমাদের 2টা আরো বড় অধ্যায় আছে, চলতরি, চিত্তরি, সেগুলোও এই ক্লাসেই করে দিব ইনশাল্লাহ। 3 ঘন্টার মধ্যে নেক্সট ক্লাসে শেষ করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ভাইয়াকে জানাবা, কমেন্ট বক্সে কমেন্ট করবা, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।